আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ভার্সিটি মাস্টার ক্লাস। আজকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটির চ্যাপ্টার 5 এর লেকচার 1-এ। তো আমরা আজকে চ্যাপ্টার 5 স্টার্ট করব ইনশাআল্লাহ, এবং চ্যাপ্টার 5-এ আমরা প্রোগ্রামিং ভাষা নিয়ে শিখবো। হ্যাঁ, তো তোমরা হয়তো এইচএসসি তে অলরেডি পড়ে এসেছো যে এই চ্যাপ্টারে কি কি আছে কি কি নাই। আমরা মেইনলি অ্যাজ অলওয়েজ ফোকাস করব হচ্ছে আমাদের এমসিকিউ কোয়েশ্চেন গুলোতে, এবং আমরা দেখার চেষ্টা করব যে আমাদের এখানে প্রোগ্রাম রিলেটেড আরো কি কি আছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা কিছু জিনিস কোড করেও দেখার চেষ্টা করব, বাট ইনিশিয়ালি এই লেকচার থেকে আমরা হচ্ছে একদম বেসিক জিনিস ফার্স্টে শিখবো। হ্যাঁ, যে প্রোগ্রাম কি, কিভাবে কি আসবে বিষয়। তো চলো আমরা শুরু করি। তোমাদের সাথে আজকে ক্লাস ফ্যাসিলিটেট করব আমি, তোমাদের অনন্ত ভাইয়া। ভাই বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো চলো শুরু করি। আমাদের আজকের প্রথম টপিক হচ্ছে মানে এই চ্যাপ্টারে আর কি যে টপিক গুলো নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে প্রোগ্রামিং এর ধারণা এবং সি প্রোগ্রাম। হ্যাঁ, এবং তোমরা দেখতে পাচ্ছ যে দুইটা টপিকে আসলে 3 স্টার ইম্পর্টেন্স। হ্যাঁ, কারণ এই চ্যাপ্টার থেকে অনেক কোয়েশ্চেন আসে, এবং এই টপিক গুলা থেকেই আসে, রাইট? মানে আসেই তো এই টপিক গুলা। তো আমরা মানে স্টার্ট করি, স্টার্ট করলে বুঝতে পারবো আস্তে আস্তে যে আমাদের এই চ্যাপ্টারের জিনিসগুলো আসলে ফ্লোটা কিরকম। হ্যাঁ, তো প্রথমেই আমাদের স্টার্টিং পয়েন্টটা হবে হচ্ছে প্রোগ্রামিং এর ধারণা, যে প্রোগ্রামিং কি। ঠিক আছে, প্রোগ্রামিং এর ধারণা, প্রোগ্রামিং কি। তো আমরা এই লেকচারে এই দুটো জিনিস নিয়ে কথা বলবো। তো দেখো, প্রোগ্রামিং এর ধারণা বা প্রোগ্রামিং কি, এটা থেকে বিগত বছরগুলোতে প্রচুর কোয়েশ্চেন আসছে, রেগুলার কোয়েশ্চেন আসে। যেহেতু এমসিকিউ আসে আমাদের আইসিটি তে, তাই আমরা এমসিকিউর সেন্সাসটাই নিয়ে আসছি এখানে। তো দেখো, প্রোগ্রামিং এর ধারণা যদি আমি একটু বলি, যে প্রোগ্রামিং কি আসলে, প্রোগ্রামিং ভাষার মানে কি। এর মিনিংটা হচ্ছে যে, ফর এক্সাম্পল মনে করো যে তোমার কাছে একজন, তোমার আন্ডার একজন সাব অর্ডিনেট আছে। হ্যাঁ, সাব অর্ডিনেট মানে হচ্ছে যে, মানে তোমার আন্ডারে একজন কাজ করে, যে কোনো কাজ হতে পারে। হ্যাঁ, তো তোমার আন্ডারে যে লোকটা কাজ করে তাকে অবশ্যই তুমি কোনো একটা অর্ডার দিবা, তাই না? তাকে তুমি অবশ্যই কোনো একটা অর্ডার দিবা। তো তুমি যখন তাকে কোনো একটা অর্ডার দিবা, তখন হয়তো সে সেটা পালন করবে, তাই না? এটাই তো কাজ। হয়তো তুমি কোনো একটা অফিসে জব করো, তোমার বস তোমাকে যেটা করতে বলবে এটা তুমি করবা, দিন শেষে সে তোমাকে পে করবে, রাইট? এটাই তো। তো দেখো, যে আমরা যখন কোনো একটা কাউকে কিছু করতে বলি, হ্যাঁ, সেটা অর্ডার হোক বা সেটা রিকোয়েস্ট হোক, হ্যাঁ, তখন আমরা এমন কিছুই বলি যেটা সে বুঝে এবং যেটা তার আয়ত্তের মধ্যে আছে, তাই না? যেমন আমি যদি একটা মানুষকে এখন বলি একটা পাহাড় সরাইতে, সে পারবে না। বা একইভাবে একটা মানুষকে যদি আমি এক গ্লাস পানি আনতে বলি, কিন্তু আমি যদি বলি ফ্রেঞ্চে, সে হচ্ছে বাঙালি, সে বাংলা বুঝে, তাকে ফ্রেঞ্চে বললাম, বা তাকে আমি অন্য কোনো মানে হিব্রু ভাষায় বললাম, হ্যাঁ, তো মানে অফকোর্স সে বুঝবে না। সো আমাদের দুইটা জিনিস অবশ্যই মেনটেন করতে হবে। সেটা হচ্ছে যে আহ একটা মানুষের আয়ত্তের মধ্যে যেটা আছে সেটা তাকে বলতে হবে, রিকোয়েস্ট হোক বা অর্ডার হোক, এবং সে যে ভাষাটা বুঝে সেই ভাষায় তাকে বলতে হবে। সো এই যে জিনিসটা অ্যানালজি যদি আমরা কম্পিউটারের ক্ষেত্রে নিয়ে যাই, কম্পিউটার তো আসলে একটা মেশিন, রাইট? তো একটা মেশিনের আসলে মানে খুবই খুবই সীমাবদ্ধ, টু বি অনেস্ট। একটা মেশিন আসলে প্রচন্ড রকমের সীমাবদ্ধ। একটা মেশিন খুব বেশি কিছু করতে পারে না। ফর এক্সাম্পল তুমি চিন্তা করো, তোমার বাসায় যে স্ট্যাপলার মেশিন আছে, সে আসলে শুধু স্ট্যাপল করতে পারে। হ্যাঁ, সে শুধু স্ট্যাপল করতে পারে। এখন তার ভাষাটা কি? তার কোনো ভাষা নাই, টু বি অনেস্ট, রাইট? তাকে অর্ডার দেওয়া মানে হচ্ছে তাকে দিয়ে আসলে স্ট্যাপল করা, তাই না? তো এইভাবে যদি চিন্তা করো যে কোনো মেশিন, একটা ঘড়ি, ঘড়ি আসলে সময় বলতে পারে, সে আর কিছু করতে পারে না। হ্যাঁ, তো সময় বলার জন্য ঘড়িকে আসলে অনেক কষ্ট করতে হয়, তাই না? ঘড়ির মধ্যে যদি অ্যানালগ ঘড়ি হয়, তার ভিতরে মোটর থাকে, মোটর ঘুরে, মোটর গুলো ভাবে টিউন করা থাকে যেন ওই 1 সেকেন্ডের কাটা একবার ঘুরে, সেকেন্ডের কাটা 60 বার ঘুরলে তোমার মিনিটের কাটাটা আবার আনলক হয়ে যায়, তখন সেটা একবার ঘুরে, মানে এইভাবে, রাইট? তো এখন দেখো যে মানে মেশিন যখন আমরা বানাই, মানে মানুষ হিসেবে আমরা আসলে অনেক বুদ্ধিমান, কিন্তু আমরা যখন মেশিন বানাই, তখন মেশিনকে আমরা কোনো একটা পার্টিকুলার পারপাস, একটা উদ্দেশ্যে বানাই যে এটা এই কাজটা করবে। হ্যাঁ, ক্যালকুলেটর যোগ করবে, এই যোগ করার জন্য ক্যালকুলেটরের মানে হিউজ কাজ করা লাগে, তাই না, ইন্টারনালি। তো মানে বুঝতে পারতেছো, ক্যালকুলেটরের দাম 2,000, 3,000, 5,000, 5,000 টাকায় মোবাইলও পাওয়া যায়। সো বুঝতে পারতেছো যে মানে একটা ক্যালকুলেটর ইন্টারনাল যেই প্রসেসর বা সামথিং, হ্যাঁ, এগুলো আসলে খুবই মানে পাওয়ারফুল, রাইট? এবং এখানে এখানে এখনো প্রচুর প্রোগ্রামিং করা লাগে। তো কনসেপ্টে যদি আস্তে আস্তে আগাই, দেখো যে তাহলে একটা মেশিন এর আসলে সীমাবদ্ধতা অনেক। একটা মেশিন আসলে খুব বেশি কিছু করতে পারে না। তো একটা মেশিন তাইলে যেটা করতে পারে তাকে ওটাই করতে বলবো। এবং একটা মেশিন কি বুঝে? মেশিন কিছুই বুঝে না, রাইট? তো মেশিন মোস্টলি আমরা যে ডিজিটাল ডিভাইস গুলো বানাই, আমরা চ্যাপ্টার 3-তে হয়তো পড়েছি যে ডিজিটাল ওয়ার্ডটা যখন ইউজ করি, ডিজিটাল ডিভাইস, ডিজিটাল মানে হচ্ছে এমন একটা মেশিন যেটার ভিতর আমরা একটা ইলেকট্রনিক সার্কিট দিছি, একটা মাদারবোর্ড বা এরকম কিছু সার্কিট আছে, যেটার ভিতর হচ্ছে আমাদের সার্কিটের 0 এবং 1 ফ্লো করে, রাইট? মানে আমাদের সার্কিটের কোনো একটা জায়গায় কারেন্ট আছে অথবা কোনো একটা জায়গায় কারেন্ট নাই। হ্যাঁ, তো এভাবেই আর কি, সার্কিটের ভিতর কারেন্ট আছে, কারেন্ট নাই, 0 1, হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, এগুলা দিয়ে আমরা দেখছি অর গেট, এন্ড গেট, বিভিন্ন রকম গেট ইউজ করে একটা সার্কিট বানানো হয়। ওই সার্কিট দিয়ে আমরা দেখেছি যে অ্যাডার বা ডিকোডার, এনকোডার, বিভিন্ন রকম কিছু করা হয়। হ্যাঁ, তো মানে যখন আমরা একটা কম্পিউটারের ভিতর একটা সার্কিট বানাই,
কম্পিউটারের ভিতরে একটা অ্যাডার দেই, হ্যাঁ, তাহলে দেখো যে ওই অ্যাডার যে সার্কিটটা, যোগের যে বর্তনীটা যোগ করার জন্য সে যোগ করতে পারে, রাইট? তো এই যে যোগ করতে পারে তাকে আমার তাহলে কিছু ইনপুট দিতে হবে। এখন কম্পিউটার যেহেতু ডিজিটাল ডিভাইস, ইনপুটটা হবে হচ্ছে ডিজিটাল ইনপুট। ডিজিটাল ইনপুট মানে কি? অফকোর্স ইনপুটটা হবে 0 এবং 1 এ, রাইট? 0 এবং 1 এ আমরা দেখেছি অ্যাডার সার্কিট, আমি যদি 0 1 0 1 দিয়ে একটা বাইনারি স্ট্রিং দেই, তাহলে সে দুইটা যদি বাইনারি নাম্বার দিই, সে যোগ করে আমাকে যোগফলটা দিতে পারে, রাইট? তো তাহলে দেখো আমরা মেইনলি কম্পিউটারকে আসলে একটা অ্যাডার বলতে পারি। হ্যাঁ, আমি তোমাদেরকে বলছিলাম যে একটা প্রসেসরের ভিতর মোস্টলি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে একটা অ্যাডার বা একটা যোগ করার সার্কিট। হ্যাঁ, এই যোগ করার মাধ্যমে কম্পিউটার বিয়োগের কাজ করে, যোগ করার মাধ্যমে কম্পিউটার গুণের কাজ করে, যোগ করার মাধ্যমে ভাগের কাজ করে, এবং এই যোগ ভাগ গুণ বিয়োগ দিয়েই কম্পিউটার আসলে সব রকম লজিক্যাল কাজ করে। মানে আমরা যখনই কোনো লজিক্যাল জিনিস কম্পিউটারকে দিয়ে করি, ফর এক্সাম্পল তুমি মাউস এদিকে নাড়াচ্ছ, কিবোর্ডে কিছু প্রেস করতেছো, হ্যাঁ, বা হোয়াট এভার, তুমি স্ক্রিনে কোনো একটা মুভি দেখতেছো, গেম খেলতেছো, যত রকম লজিক হচ্ছে, যে তুমি গেমের মধ্যে তুমি একটু এদিকে তাকাইলা, ওদিকে তাকাইলা, সামনে গাইলা, লাফ দিলা, হোয়াট এভার দ্য লজিক ইজ বিহাইন্ড, কম্পিউটার আসলে এরকম একটা অ্যাডার দিয়েই লজিকের কাজ করে। এটা খুব ইম্পর্টেন্ট বোঝাটা, যে এরকম একটা অ্যাডার সার্কিট দিয়েই কম্পিউটার আসলে কাজ করে। এবং শুধু কম্পিউটারের প্রসেসর না, প্রসেসরকে তো আমরা হয়তো সিপিইউ বলি, রাইট? সিপিইউ ছাড়াও তোমরা হয়তো জিপিইউর নাম শুনছো না, গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট। তো এই যে জিপিইউ, গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট, এই জিপিইউ আসলে এরকম একটা অ্যাডার, একটা না অনেকগুলো হয়তো থাকে জিপিইউতে, হ্যাঁ, জিপিইউতে অনেকগুলোই থাকে, এরকম অ্যাডার দিয়ে কাজ করে। এবং জিপিইউ মেইনলি যেটা করে, তোমরা হয়তো ম্যাট্রিক্স পড়ছো, তাই না? ম্যাট্রিক্স এবং নির্ণায়ক চ্যাপ্টারটা পড়ছো। তো জিপিইউ আসলে কি করে, সে হচ্ছে ম্যাট্রিক্স ম্যানিপুলেশন করে, প্রচুর ম্যাট্রিক্স নিয়ে কাজ করে। আমরা যখন গ্রাফিক্স নিয়ে কাজ করি, গ্রাফিক্স এর মধ্যে প্রচুর ম্যাট্রিক্স থাকে। হ্যাঁ, ম্যাট্রিক্স তো বুঝো এরকম, হ্যাঁ, এরকম আর কি, যে ম্যাট্রিক্স 1 2 3 4 5 6, এরকম ম্যাট্রিক্স 7 8 9। তো আইডিয়াটা হচ্ছে, তাহলে দেখো যে আমরা আর কি, তাহলে পুরো কম্পিউটারকে আমরা তাহলে সংক্ষেপে বলতে পারি যে কম্পিউটার আসলে, সিপিইউ জিপিইউ যেটাই বলো, এটা আসলে একটা অ্যাডার, রাইট? একটা কম্পিউটার আসলে আমরা বলতে পারি যে মোস্টলি কম্পিউটারের মধ্যে একটা অ্যাডার থাকে। হ্যাঁ, আরো অনেক কিছুই থাকে, অফকোর্স অনেক কিছুই থাকে, বাট মোস্টলি আমাদের লেভেলে আমরা চিন্তা করতে পারি পুরো কম্পিউটারটা আসলে একটা অ্যাডার। এবং যোগ করার মাধ্যমে এসে ম্যাট্রিক্স গুণ বিয়োগ, ম্যাট্রিক্স যোগ বিয়োগ, এবং সিপিইউ আরো যত লজিক, সবকিছু যোগ বিয়োগের মাধ্যমেই হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি সবকিছুই যোগ বিয়োগের মাধ্যমেই হয়। তো তাইলে যদি আমরা মোটামুটি বুঝতে পারি যে কম্পিউটার যোগ বিয়োগই করবে, তাহলে কম্পিউটারকে যোগ বিয়োগই করতে দিতে হবে, তাই না? কম্পিউটারকে আমরা যোগ বিয়োগই করতে দিব। হ্যাঁ, এর বেশি কিছু দিলে তো সে পারবে না, সে তো পাহাড় নড়াইতে পারবে না, পারবে না। এখন আইডিয়াটা হচ্ছে যে এই যোগ বিয়োগের মাধ্যমেই তো আমরা অনেক কিছু করতে পারি, তাই না? যে আমরা বলতেছি যে যোগ বিয়োগের মাধ্যমে অনেক কিছু করা যায়। তাহলে কম্পিউটারকে আমরা যত কমান্ড দিব ইন্টারনালি, সব কমান্ড আসলে সামহাও আমরা এই যোগ বিয়োগের মধ্যে নিয়ে যেতে হবে। কম্পিউটারকে আমরা যত কমান্ড দিব, যত কিছু বলবো, যেমন কম্পিউটারকে এক গ্লাস পানি যদি আনতে বলি ফর এক্সাম্পল, তো সেটা আর কি যোগ বিয়োগের মাধ্যমে আমাদের সামহাও জিনিসটাকে বানায় দিতে হবে, রাইট? মানে তুমি এখন মানে একটা মানুষকে পাহাড় সরাইতে বলতেছো, সে পারবে না, কিন্তু সামহাও তুমি যদি তাকে বলতে পারো যে তুমি প্রতি ঘন্টায় পাহাড় থেকে একটা করে পাথর নিয়ে আসবে, ছোট ছোট একটা করে পাথর, এরকম তুমি আগামী 20 বছর পাথর আনবে, দ্যাটস ইট। পাহাড়ের পর সরুক আর না সরুক, হ্যাঁ, মানে হোয়াট এভার, আই এম জাস্ট সেইং। তো মানে তুমি বুঝতে পারছো যে মানে একটা কাজ আসলে সে পারে না, বাট ওটাকে সামহাও যদি মানে অন্য সে পারে, সে অ্যাডার, সে যোগ করতে পারে, সে যেটা পারে ওটার মাধ্যমে যদি কনভার্ট করে তাকে দিতে পারি, তাহলে কম্পিউটারের কাজটা আমাকে করে দিবে, রাইট? কম্পিউটার কিন্তু আসলে খুবই বোকা, কম্পিউটার সে কিছুই করতে পারে না, সে খালি যোগ করতে পারে। আমরা যে বলি যে কম্পিউটার অনেক পাওয়ারফুল, কম্পিউটার অনেক স্মার্ট, এই পুরো স্মার্টনেসটা আসলে আমাদের থেকে আসছে। মানে আমরা মানুষ, আমরা আসলে সামহাও কম্পিউটারকে দিয়ে যোগের মাধ্যমে সামহাও সবকিছু করায় নিছি, ঠিক আছে? এটা কিন্তু মানে মানুষের ক্রেডিট, আমাদের ক্রেডিট, যে আমরা কম্পিউটারকে এত স্মার্ট বানাইছি। বাট ইন্টারনালি কম্পিউটার আসলে কিছুই পারে না, সে জাস্ট একটা ডিজিটাল মেশিন, একটা ক্যালকুলেটরের মতোই চিন্তা করো। কিন্তু সামহাও তাকে আমরা এত পাওয়ারফুল বানাইছি কিভাবে? আমরা বিভিন্ন রকম কাজকে সামহাও, হ্যাঁ, তাকে বলছি যে তুমি যোগের মাধ্যমে এটা করতে পারবা, যোগের মাধ্যমে ওটা করতে পারবা, সবকিছু আমরা যে গেম খেলি সবকিছু ইন্টারনালি আমরা যোগ বিয়োগের মাধ্যমে প্রকাশ করি। জিনিসটা কিন্তু মানে ইন্টারেস্টিং, রাইট? তো মানে কম্পিউটারের তাহলে কম্পিউটার যেটা পারে ওটার মাধ্যমে আমরা সবকিছু বলবো, এটা গেল তাহলে কম্পিউটারের মানে সীমাবদ্ধতা, বা কম্পিউটার কি পারে না পারে। এবার আসো ভাষা। হ্যাঁ, আমরা ভাষাতে আসি, যে তাহলে কম্পিউটারের ভাষা কি? তাহলে কম্পিউটারের ভাষা অফকোর্স বাইনারি, তাই না? অফকোর্স কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি, বা 0 এবং 1, বা আমরা বলতে পারি বুলিয়ান। ঠিক আছে, কম্পিউটার ভাষা অফকোর্স বাইনারি, বা আমরা বলতে পারি বুলিয়ান, মানে 0 এবং 1। কম্পিউটার আসলে 0 এবং 1, ট্রু ফলস ছাড়া আসলে কিছুই বুঝে না, তাই না? তো যেহেতু সে 0 1 ট্রু ফলস ছাড়া কিছু বুঝে না, তাহলে আমি যদি তাকে ইংলিশে, ফ্রেঞ্চে, বাংলায়, যে কোনো ভাষায়, আরবিতে, যে কোনো ভাষায় যে কোনো কমান্ড দিয়ে সে বুঝবে না, তাহলে সামহাও তাকে আমি যেই কমান্ডই দিই, আমি যে ভাষাই বলি না কেন, সামহাও এটাকে আমার বাইনারিতে কনভার্ট করা লাগবে, তাই না? কম্পিউটার যেটা বুঝে সেটাতে কনভার্ট করা লাগবে। এখন আমি তো আর বাইনারি পারি না, আমরা তো আর বাইনারি পারি না, মানে পারি, বাইনারি পারি, কিন্তু একটা কম্পিউটার যে বুঝে যোগ বিয়োগ, তাহলে এরকম 0 1 0 1 দিয়ে বিশাল বড় বড় লক্ষ লক্ষ
0 1 কোটি কোটি 0 1 দিয়ে যদি আমরা বলি, তাহলে কোটি কোটিটা 0 1 দেওয়ার পর সে হয়তো ছোট্ট একটা কাজ করতে পারবে, তাই না? তো এরকম ভাবে আমাদের জন্য কি আসলে ভাবে বাইনারি লিখে লিখে কম্পিউটারকে বলাটা আমাদের জন্য ফিজিবল? মানে দুইটা সংখ্যা যোগ করতে বললে কম্পিউটারকে এটাও আসলে 10-15টা বাইনারি হয়ে যাবে বা 100টা বাইনারি হয়ে যাবে, জাস্ট দুইটা সংখ্যা যোগ করা। সেখানে আমরা কত কিছু করি কম্পিউটারকে দিয়ে, কত গেম খেলি এই সেই। তুমি মানে ইমাজিন করো যে একটা গেম নর্মালি অন্যান্য যে ল্যাঙ্গুয়েজে লেখে, পাইথন, জাভা, এগুলোর নাম তোমরা জানো, পড়ছো। তো সেটা যদি আমরা বাইনারিতে জিনিসটা চিন্তা করি, বাইনারি কিন্তু আসলে হিউজ হবে, ওটা পসিবল না, মানুষের পক্ষে পসিবল না। মানুষ এভাবে ফাংশন করে না, তাই না? মানুষ এভাবে ফাংশন করে না। সো বুঝতে পারতেছো, তাহলে আমাদের এমন কিছু ল্যাঙ্গুয়েজ দরকার, এমন কিছু ল্যাঙ্গুয়েজ দরকার যে ল্যাঙ্গুয়েজ গুলাকে আমরা কনভার্ট করে কম্পিউটারের বোধগম্য ল্যাঙ্গুয়েজে করতে পারি। কম্পিউটার বুঝে কি? বাইনারি। তাহলে সামহাও আমরা এমন কিছু ল্যাঙ্গুয়েজ বানাবো যেগুলো হয়তো ইংলিশেই হবে মোস্টলি, হ্যাঁ, মোস্টলি আমাদের বুঝতে ইজি হবে। হ্যাঁ, আমরা হয়তো বলবো যে কম্পিউটার তুমি এই কাজটা 10 বার করো, তুমি 10 বার এটা আউটপুট দাও, 10 বার এটা যোগ করো, 5 বার এটা করো। হ্যাঁ, তো এটা আমাদের জন্য বলাটা ইজি, কিন্তু ওই 5 বার এটা করো এটা করো এটাকে বাইনারিতে লেখাটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট, রাইট? আমরা এমন ভাবে আর কি এই কারণে চেঞ্জ করি যে আমরা এই যে কোবল বলো, ফ্লাটার বলো, পাইথন বলো, যেই ল্যাঙ্গুয়েজে বলো, হ্যাঁ, ফ্লাটার একটা ল্যাঙ্গুয়েজ না বাই দ্য ওয়ে, ফ্লাটার একটা ফ্রেমওয়ার্ক, বাট যাই হোক নানদালেস, পাইথন বলো, হ্যাঁ, C++ বলো, জাভা বলো, হ্যাঁ, লুয়া বলো, গো বলো, হ্যাঁ, আর বলো, ঠিক আছে, এক্সেলও তো আসলে ল্যাঙ্গুয়েজ না টু বি অনেস্ট, হ্যাঁ, আর বলো, PHP বলো, যেটাই বলো, যেই ল্যাঙ্গুয়েজেই তুমি করো, যেই ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, সেটা বাংলা হোক, ইংলিশ হোক, ফ্রেঞ্চ হোক, সামহাও সব ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করে তোমার নিয়ে আসতে হবে কি? বাইনারিতে। হ্যাঁ, সামহাও সব ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করে তোমার নিয়ে আসতে হবে বাইনারিতে। তো এই কম্পিউটার যেহেতু বাইনারি বুঝে, এই কারণে এই বাইনারিকে আমরা বলি ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা বলি মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার যেটা বুঝে বা মেশিন যেটা বুঝে, এটাকে আমরা বলি মেশিন ল্যাঙ্গুয়েজ। এই মেশিন ল্যাঙ্গুয়েজকে আমরা বলি হচ্ছে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, 1GL, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এবং এই মেশিন ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই আমরা তাহলে করতে পারি না, তো আমরা এই কারণে একটা ল্যাঙ্গুয়েজ বানাইছিলাম, সেটার নাম হচ্ছে অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি নামে একটা আমরা ল্যাঙ্গুয়েজ বানাইছিলাম, সেটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলিকে আমরা বলি সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো অ্যাসেম্বলিও একটু ডিফিকাল্ট মানুষের জন্য, অ্যাসেম্বলিতে প্রোগ্রাম লেখাও একটু ডিফিকাল্ট। সো এই কারণে আমরা অ্যাসেম্বলির চেয়ে আরো পাওয়ারফুল কিছু চাচ্ছিলাম, যে মানে আইডিয়াটা হচ্ছে যে আমি আমি আমার মানে আমি যেন ইজিলি প্রোগ্রাম লিখতে পারি, তাই না? আমি যেন ইজিলি প্রোগ্রাম লিখতে পারি, এরপর সামহাও ওটাকে কম্পিউটারকে বুঝাই দেওয়া হবে, সামহাও কম্পিউটারকে ওটা বাইনারি কনভার্ট করা হবে। হ্যাঁ, কনভার্ট করার জন্য আমরা জানি যে ইন্টারপ্রিটার, অ্যাসেম্বলার ইউজ করি, ওগুলো পরে আসতেছি। বাট মানে আমি প্রোগ্রাম লিখবো কিসে? এখন আমি প্রোগ্রাম লিখতেই যদি আমার অনেক কষ্ট হয়, মানে ওই যে বলে না যে মানে জুতার দিকে যদি বারবার তাকাইতে হয় হাঁটার সময়, তাহলে হাঁটার আনন্দ নষ্ট হয়, তাই না? চিন্তা করো যে তুমি হাঁটতেছো, তোমার জুতার মধ্যে একটু মানে পায়ে গুতা লাগতেছে কিছু একটা, তাহলে কি তুমি হাঁটতে আনন্দ পাবা? পাবা না, তাই না? যেটা মানে ফর এক্সাম্পল আমাদের দেশে হয়, বা মানে এরকম উন্নয়নশীল বা উন্নত দেশগুলোর যে প্রবলেম, যে মানে আমাদের মৌলিক অধিকারেরই ঠিক নেই, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটাই প্রত্যেকটা মানুষ আসলে ঠিকঠাক মতো পায় না। এই কারণে মানুষ আসলে মানে অন্যান্য জিনিস আসলে মানে মানুষ অ্যাচিভ করতে পারে না। মানুষ প্রতিনিয়ত খাদ্যের জন্য, অন্যের জন্য, বাসস্থানের জন্য, চিকিৎসার জন্য, শিক্ষার জন্য প্রতিদিন প্রত্যেকটা মানুষ স্ট্রাগল করে আমাদের দেশে, তাই না? তো এগুলো যদি কমপ্লিট হয়, তারপর মানুষ উন্নত চিন্তা ভাবনা করবে, মানুষ আবিষ্কারের নেশায় যাবে, মানুষ গবেষণা করবে, হোয়াট এভার দ্য থিং ইজ, বাট মানুষ তো ওই মৌলিক অধিকারই মানে আসলে পাইতেছে না। এটাই তো আমাদের দেশের সমস্যা, রাইট? তো তুমি হাঁটতে যে তুমি যদি মানে ওই জুতাটাই ঠিক মতো না পাও, তাহলে তুমি হাঁটবা কেমন? আইডিয়াটা এরকম না? সো মানে তুমি এখন প্রোগ্রাম করতে গেছো, তো তুমি প্রোগ্রাম করতেই তোমার কষ্ট হয়ে যেতেছে, তুমি কম্পিউটারকে কিছু একটা লিখতেই তোমার কষ্ট হয়ে যেতেছে, তাহলে তুমি এত সুন্দর গেম বানাইতে পারতা? ওই গেমের ওই একটা মানে মাথাটা বামে ঘুরাইলে কি হবে, এটা লিখতেই তোমার চলে যাইতেছে 2 বছর। তাহলে কি তুমি এত সুন্দর গেম বানাইতে পারতা, এত সুন্দর প্রোগ্রাম বানাইতে পারতা, এত কিছু করতে পারতা? মানে পারতাম, রাইট? সো অ্যাসেম্বলিটাও আসলে মানুষের জন্য ইউজফুল না। হ্যাঁ, তো মানুষ আসলে নিজের আরামের জন্য আরো ভালো ভালো ল্যাঙ্গুয়েজ বানাইতেছিল, তো এরপর তারা সি, ঠিক আছে, তারপর হচ্ছে জাভা বা পাইথন বা এরকম আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ, বেসিক, ভিজুয়াল বেসিক, ঠিক আছে, বা আমরা বলতে পারি আহ জাভাও বলা যায়। হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজ গুলা তারা হচ্ছে তারপর ইয়ে করছিল। তো এগুলাকে আমরা বলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এগুলাকে আমরা বলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না, এগুলাকে আমরা বলতে পারি জাভাকে না বলি, জাভাকে আসলে আমরা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলি। হ্যাঁ, তো মেইনলি আর কি সি কেই বলি তোমাকে, দেখো সি কে মেইনলি আমরা হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলি। হ্যাঁ, থার্ড জেনারেশন সি ল্যাঙ্গুয়েজটাকে। এরপর হয়তো জাভা, পাইথন, এগুলাকে আমরা ফোর্থ জেনারেশন বলি, ঠিক আছে, জাভা, পাইথন, ঠিক আছে, এগুলাকে হয়তো আমরা ফোর্থ জেনারেশন বলি, এরকম আর কি। তো এক এক বই মানে সমস্যাটা হচ্ছে এক এক বই এই জেনারেশনটা এক এক ভাবে দেওয়া, ঠিক আছে। তোমাদের বোর্ড বইয়ে দেখবা জেনারেশনের হিসাবে একরকম, তুমি প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বইয়ে যাও, তুমি মাহবুবুর রহমান স্যারের বইয়ে যাও, হ্যাঁ, তুমি ফরহাদ মঞ্জুর স্যারের বইয়ে যাও, আনিসুর রহমান স্যারের বইয়ে যাও, যেই বইয়ে যাও দেখবে এক একটাকে মানে হয়তো জাভাকে কোথাও থার্ড জেনারেশনে ফেলছে,
পাইথনকে কোথাও 4th জেনারেশনে ফেলছে এরকম। তো এটা একটু সমস্যা। তোমরা যদি ওয়েবসাইটেও যাও, বিভিন্ন উইকিপিডিয়াতে যাও, এখানে একরকম দেখবা, তোমরা গিকস ফর গিকসে যদি যাও একরকম দেখবে, মানে এক এক ওয়েবসাইটে বা এক এক জায়গায় এক এক রকম দেখবে, এটার কোনো আসলে স্পেসিফিক মানদণ্ড নাই, ঠিক আছে। মোদ্দা কথাই হচ্ছে যে মানে মেশিন ল্যাঙ্গুয়েজের চেয়ে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বেটার, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের পর সি, সি প্লাস প্লাস এগুলা বেটার, ঠিক আছে। তো এই 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 মানে এই দুইটা এইগুলাকে আমরা বলি হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, লো লেভেল, লো লেভেল। থার্ড জেনারেশনকে মোস্টলি আমরা বলি হচ্ছে মিড লেভেল, থার্ড জেনারেশনকে আমরা মোস্টলি বলি হচ্ছে মিড লেভেল, মিড। আর এরপর যা যা আছে এগুলাকে আমরা সাধারণত বলি হাই লেভেল, ঠিক আছে, এগুলাকে আমরা সাধারণত বলি হাই লেভেল, ওকে। তো দেখবা সি কেও আবার অনেক জায়গায় হাই লেভেল বলে, ঠিক আছে, মানে এটা খুবই ঝামেলার, বুঝছো। যাই হোক, তো এইটা ছাড়া মানে কোনটা 4th জেনারেশন, কোনটা 3rd জেনারেশন, কোনটা হাই লেভেল, কোনটা মিড লেভেল, এটা একটা কনফিউশনের ব্যাপার। বাট এটা ছাড়া আপাতত পুরো প্রোগ্রামিং এর কনসেপ্টটাকে তোমরা বুঝছো, যে প্রোগ্রামিং ভাষা কি, কেন, কিভাবে। যদি বুঝে থাকো তাহলে তো ভালো, আমরা মুভ অন করি। আর যারা বুঝো নাই, তোমরা আই উড সাজেস্ট পজ করে এই পার্টটা আরেকবার রিক্যাপ করে নাও, বুঝছো। তো চলো দেখি আমরা তাহলে এরপর হ্যাঁ, প্রোগ্রামিং এর ধারণা। হ্যাঁ, দেখো, সো প্রোগ্রাম নিয়ে যদি আমরা বুঝতে পারি, তো দেখো প্রোগ্রামকে ওই যে বলতেছিলাম যে কম্পিউটারের ভাষায় কনভার্ট করার জন্য, প্রোগ্রামকে কম্পিউটারের ভাষায় কনভার্ট করার জন্য আমাদের তিনটা টুল আছে। এই তিনটা টুলের নাম হচ্ছে অ্যাসেম্বলার, তিনটা টুলের নাম হচ্ছে অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার কি করে? অ্যাসেম্বলার হচ্ছে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আমরা যেটা পড়েছি 2nd জেনারেশন, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে সে কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ, আমরা এমএল বলতে পারি, এমএল বললে আবার মেশিন লার্নিং মনে হয়, তো আমরা তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজে লিখি, ঠিক আছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে সে কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ, আচ্ছা, তো এটাই হচ্ছে অ্যাসেম্বলারের কাজ। তার মানে অ্যাসেম্বলার অনেক পুরান একটা জিনিস। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যখন ইয়ে হতো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এখনো ইউজ করে মানুষ, মানে স্টেপ বাই স্টেপ, বুঝছো। কম্পাইলার কি করে জানো? কম্পাইলার হচ্ছে আসলে অ্যাসেম্বলিতে কনভার্ট করে, এরপর ওই অ্যাসেম্বলিটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়, এরকম আর কি। যাই হোক, বাট মানে ওই তো অ্যাসেম্বলারের কাজ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিনে কনভার্ট করা, দ্যাটস ইট, একটা ল্যাঙ্গুয়েজ। কম্পাইলার, ইন্টারপ্রেটার এগুলো আমরা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের জন্য ইউজ করি, অ্যাজ ইন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, হ্যাঁ, যেটাই বলো। কম্পাইলার যেটা করে সে হচ্ছে পুরো প্রোগ্রামটাকে, মানে কম্পাইলার ইন্টারপ্রেটার দুইটাই হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। হ্যাঁ, কম্পাইলার, ইন্টারপ্রেটার দুইটাই। আচ্ছা, এখন কম্পাইলার কি করে? কম্পাইলার হচ্ছে পুরো প্রোগ্রামটাকে একসাথে, আর ইন্টারপ্রেটার কি করে? লাইন বাই লাইন, লাইন বাই লাইন আসলে কনভার্ট করে। অর্থাৎ তোমার একটা প্রোগ্রামের মধ্যে তো অনেকগুলো লাইন থাকবে, 100টা লাইন। তো ইন্টারপ্রেটার প্রথমে ফার্স্ট লাইন, তারপর সেকেন্ড লাইন, থার্ড লাইন, এভাবে একটা একটা লাইন করবে। কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে একবারে কনভার্ট করার চেষ্টা করবে। সেই কারণে কম্পাইলার একটা প্রোগ্রামের মধ্যে যদি 100টা মানে 10টা ভুল থাকে, তাহলে কম্পাইলার 10টা ভুলই একসাথে তোমাকে ধরে দিতে পারবে, কারণ সে পুরো প্রোগ্রামটা একসাথে নিয়ে কাজ করে। ইন্টারপ্রেটার যেহেতু লাইন বাই লাইন করে, সে হচ্ছে প্রথমবার যখন যেখানে কোনো একটা ভুলে আটকে যাবে, সেখানেই সে আটকে যাবে, এরপরের লাইনগুলো কিন্তু সে দেখবেই না, ঠিক আছে। কম্পাইলার যেটা করে, কম্পাইলার হচ্ছে পুরো প্রোগ্রামটা একবারে কনভার্ট করে সেটাকে একটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে রেখে দেয়। হ্যাঁ, কম্পাইলার যেটা করে, কম্পাইলার হচ্ছে একটা বাইনারি এক্সিকিউটেবল বানায় ফেলে, বাইনারি এক্সিকিউটেবল। তোমরা দেখবা গেম বা ইত্যাদি ইত্যাদি, তোমরা দেখবা ইএক্সি ফাইল থাকে, ইএক্সি, ইএক্সি যে ডট ইএক্সি। যেমন ফর এক্সাম্পল তুমি মনে করো যে ফোরজা হরাইজন 4 ডাউনলোড করছো, কথার কথা, তাহলে তোমার ফোরজা হরাইজন, হ্যাঁ, ফোরজা হরাইজন 4.exe এরকম একটা ফাইল থাকবে, ওটা তুমি ওপেন করলে গেমটা রান হয়, এরকম না? তো ইএক্সি, এক্সি মানে কি? এক্সিকিউটেবল। সো বাইনারি এক্সিকিউটেবল ফাইল বানায় ফেলে একটা, বুঝছো। কম্পাইলার যেহেতু পুরোটা নিয়ে একবার কাজ করে, সে পুরো বাইনারি এক্সিকিউটেবল ফাইল একটা বানায় ফেলে, এবং তারপর এটা এটা রান করলে আমরা চলি বারবার। তুমি কি ফোরজা হরাইজন 4 যখন মানে একটা গেম তুমি যখন খেলবা, ওই গেমটাকে তুমি বারবার কম্পাইল করে নিতে হয়? ওই গেমের কোডই তো তোমার কাছে নাই, ওই গেমটা বানানোর পর ওই গেমটা কম্পাইল করে তোমাকে দিয়ে দিছে, এখন তুমি ওটা রান করলেই চলে, ওটা রান করলেই গেম চলে। বা যে কোনো সফটওয়্যার তোমাকে কম্পাইল, সফটওয়্যার বানানোর পর ওটা কম্পাইল করে তোমাকে দিয়ে দিছে, সো এটা রান করলে কম্পিউটার সফটওয়্যারটা চলে। তো এটা হচ্ছে কম্পাইলার এই কাজটা করে। হ্যাঁ, বাট ইন্টারপ্রেটার যেটা করে, সে হচ্ছে প্রত্যেকবার, ইন্টারপ্রেটার আইডিয়াটা হচ্ছে যে প্রত্যেকবার, এভরি টাইম তোমার ইন্টারপ্রেট করা লাগবে, এভরি টাইম তুমি যতবার রান করবে, এভরি টাইম তোমার ইন্টারপ্রেট করা লাগবে, প্রত্যেকবার তোমার ইন্টারপ্রেট করা লাগবে, প্রত্যেকবার সে লাইন বাই লাইন ইন্টারপ্রেট করবে, যতবার করবে ততবার সে লাইন বাই লাইন ইন্টারপ্রেট করবে। তো এই কারণে ইন্টারপ্রেটার আবার একটু ফাস্ট, কম্পাইলার একটু স্লো। সে যেহেতু পুরোটা নিয়ে একবারে কাজ করে, একটা এক্সিকিউটেবল বানায়, কম্পাইলার একটু স্লো, বাট কম্পাইলার একবার এক্সিকিউট করলে সেটা চলে। ইন্টারপ্রেটার কিন্তু ফাস্ট। আবার এখানে ঝামেলা আছে, যে কম্পাইলার যেহেতু একবারে বাইনারি এক্সিকিউটেবল বানায়, তাহলে এইটা উইন্ডোজ বা লিনাক্স বা ম্যাক, হ্যাঁ ম্যাক, এর জন্য তো আসলে আলাদা আলাদা। এখন উইন্ডোজে যে জিনিসটা চলবে, লিনাক্সে কিন্তু সেটা চলবে না, আবার লিনাক্সে যেটা চলবে ম্যাকে সেটা চলবে না। তাহলে তুমি যদি কম্পাইলার দিয়ে উইন্ডোজের জন্য এক্সিকিউট মানে বাইনারি বানাও,
সেটা কিন্তু ম্যাকে চলবে না, বা কম্পাইলার দিয়ে তুমি যদি লিনাক্সের জন্য বাইনারি বানাও সেটা কিন্তু উইন্ডোজে চলবে না। ঠিক আছে, সো আলটিমেটলি তুমি যদি মানে উইন্ডোজ 100টা উইন্ডোজ কম্পিউটারে ওই একই এক্সিকিউটেবল ফাইল চলবে, কিন্তু ওই এক্সিকিউটেবল ফাইলটা উইন্ডোজ ছাড়া তুমি যদি লিনাক্সে নিয়ে যাও যে কোনো একটা, তাহলে কিন্তু চলবে না। ঠিক আছে, সো আবার ইন্টারপ্রেটার কি, তাহলে তোমার আলটিমেটলি উইন্ডোজ লিনাক্স ম্যাক যেখানেই যাও, যে কোনো মেশিন, মানে উইন্ডোজ মেশিন 100টা, ওই 100টা জায়গায় 100 বার ইন্টারপ্রেট হবে প্রত্যেকটা এভরি টাইম, এবং আজকে কালকে পরশুদিন 3বার তুমি প্রোগ্রামটা আন দিবে, 3বারই সেটা আলাদা আলাদা ইন্টারপ্রেট হবে। ঠিক আছে, বাট ইন্টারপ্রেটার একটু ফাস্ট কম্পাইলারের। তো সবগুলোর প্রোজ এন্ড কনস আছে, হ্যাঁ। যেমন আমরা সি তে কম্পাইলার ইউজ করি, সি তে আমরা কম্পাইলার ইউজ করি, হয়তো তোমার নাম শুনছো GNU G++। ঠিক আছে, সি তে ইউজ করি GNU কম্পাইলার, হ্যাঁ, GCC বলে, GCC। ঠিক আছে, GNU কোম্পানির আর কি, GNU কোম্পানির কম্পাইলার GCC। GCC হচ্ছে কম্পাইলারের নাম আর কি, আর GNU হচ্ছে কোম্পানি বা প্রতিষ্ঠানটার নাম। আচ্ছা, তো একইভাবে আমরা হচ্ছে পাইথনে ইন্টারপ্রেটার ইউজ করি। ঠিক আছে, পাইথনে আমরা ইন্টারপ্রেটার ইউজ করি, পাইথনের ইন্টারপ্রেটার। ঠিক আছে, পাইথনের ইন্টারপ্রেটার পাইথনের ইয়া থেকেই আসে, python.org নামে একটা কোম্পানি আছে, ওরাই হচ্ছে বানায়। ঠিক আছে, জাভাতে আমরা যেটা করি, জাভা ল্যাঙ্গুয়েজে আমরা কম্পাইলার প্লাস ইন্টারপ্রেটার দুইটা ইউজ করি। হ্যাঁ, জাভার আইডিয়াটা হচ্ছে, তোমরা হয়তো বইয়ে পড়ছো যে রাইট ওয়ান্স রান এভরিওয়্যার, হ্যাঁ, রাইট ওয়ান্স রান এনিওয়্যার, রাইট ওয়ান্স রান এনিওয়্যার, ওরা এটা হচ্ছে জাভার একটা কনসেপ্ট, যে রাইট ওয়ান্স রান এনিওয়্যার। সো তুমি যেটা করবা, জাভাতে ফার্স্টে কম্পাইল করে নেয়, জাভা ফার্স্টে একটা কম্পাইলার ইউজ করে একটু কম্পাইল করে নেয়, একটু, পুরোটা না, মানে একটা মানে সে একবারে বাইনারি বানায় ফেলে না, সে মাঝামাঝি একটা স্টেপে থাকে। এরপর তুমি যখনই যেই মেশিনে দিবা, যেখানেই দাও সেখানে সে ইন্টারপ্রেট করে নিবে বারবার। সো জাভা হচ্ছে কম্পাইল প্লাস ইন্টারপ্রেটার দুইটাই কাজ করে। সো মানে তুমি একবার যদি একটা জাভা প্রোগ্রাম লেখো, লেখার পর সেটা যে কোনো মেশিনে যদি জাভার ইন্টারপ্রেটার থাকে, তুমি রান করতে পারবে। এটা অবশ্য সব পাইথনের জন্য ট্রু। পাইথন তো কোডটা তুমি এক জায়গায় লেখার পর সেটা যে কোনো মেশিনে তুমি আসলে রান করতে পারবে, যেহেতু ইন্টারপ্রেটার, তাই না? কারণ ইন্টারপ্রেটার তো এভরি টাইম, প্রত্যেক টাইমে কাজ করে। সো তোমার ইন্টারপ্রেটার থাকলে তুমি যে কোনো মেশিনে চালাতে পারবে, কারণ সে তো প্রত্যেকবার নতুন করে কাজ করবে, কম্পাইলারের মতো তো সে একবারে করে ফেলবে না। ঠিক আছে, আচ্ছা, তাইলে আইডিয়াটা আমরা মোটামুটি বুঝতে পারছি কম্পাইলার ইন্টারপ্রেটারের। তো এটার প্রোজ এন্ড কনস, সবগুলোরই প্রোজ এন্ড কনস আছে। আমরা একটু প্রোগ্রামের যদি ধাপগুলো দেখি, যে ফার্স্টে আমরা প্রোগ্রাম যখন কোনো একটা মানে প্রোগ্রাম করি, ফর এক্সাম্পল তুমি একটা সফটওয়্যার বানাবে আজকে, একটা টু ডু লিস্টের মতো সফটওয়্যার বা কিছু একটা সফটওয়্যার তুমি বানাবে আজকে। তো আইডিয়াটা হচ্ছে আমরা ফার্স্টে প্রবলেমটা স্পেসিফাই করি, যে আমাদের প্রবলেমটাকে, আমাদের টার্গেটটাকে, আমরা কোন সমস্যাটা সমাধান করার জন্য প্রোগ্রাম বানাবো। তারপর আমরা এটা একটু বিশ্লেষণ করি, যে আচ্ছা তাহলে এটা কিভাবে কিভাবে সমাধান করা যায়, এইভাবে এইভাবে, এদিকে যাওয়া যায়, এটা দিকে যাওয়া যায়, এটা করা যায়, ওটা করা যায়, ইত্যাদি ইত্যাদি। তারপর আমরা প্রোগ্রাম ডিজাইন করি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডিজাইন ফেজ। ডিজাইনটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, মানে ডিজাইন হচ্ছে মনে করো অর্ধেক কাজ। ওই যে বলে না যে উঠান পার হইলে অর্ধেক রাস্তা যাওয়া হয়ে যায়, এটার ইয়েটা ভুলে গেছি, এরকম বলে না যে কোথাও যাইতে হইলে দেখা যায় যে উঠান পার হইলে অর্ধেক রাস্তা যাওয়া হয়ে গেছে, কারণ বাসা থেকে বের হওয়াটাই ডিফিকাল্ট। ঠিক আছে, এরকম আর কি। তো প্রোগ্রাম যদি তুমি ডিজাইন করে ফেলো, তাহলে প্রোগ্রামটা আস্তে আস্তে এটা দাঁড়ায় যাবে, কোনো সমস্যা নেই, প্রোগ্রামটা হয়ে যাবে, কোড করে ফেলতে পারবা, হ্যাঁ, ডেভেলপ করে ফেলতে পারবা। ডিজাইনটা ভেরি ইম্পর্টেন্ট। ডিজাইন ফেজে আমরা যেটা করি, আমরা মোটামুটি 3টা স্টেপ আর কি ফলো করি, 3টা স্টেপ আর কি মিনিমাম, তোমাদের লেভেল এরকম পড়বা, এছাড়া আরো অনেক স্টেপ আছে। তো একটা স্টেপ হচ্ছে যেটার নাম হচ্ছে অ্যালগোরিদম। আমরা একটা অ্যালগোরিদম বানাই, হ্যাঁ, অ্যালগোরিদম বানাই। তারপর সেখান থেকে আমরা একটা ফ্লো চার্ট বানাই। তারপর সেখান থেকে আমরা হচ্ছে সুডো কোড লিখি, সুডো কোড, সিউডো কোড বা সুডো কোড যেটাই বল। তো অ্যালগোরিদম এর আইডিয়াটা কি? অ্যালগোরিদম হচ্ছে যে আমরা কি কি করতে চাই ওটা আমরা স্টেপ বাই স্টেপ লিখবো। যে স্টেপ 1 ফার্স্টে আমার এটা একটা ইনপুট নেবে, এই কাজটা করবে, এটা করবে, এটা করবে, এটা করবে, এটা করবে, এভাবে শেষ হবে। ফ্লোচার্ট হচ্ছে ওই সেম অ্যালগোরিদম, স্টেপ বাই স্টেপ অ্যালগোরিদমটাকে আমরা হচ্ছে একটা ছবির মাধ্যমে প্রকাশ করব। ঠিক আছে, গ্রাফের মতো, যে এটা হবে, তারপর এখানে এইভাবে, এখানে এইভাবে, এটা যদি হয় তাহলে এখানে আসবে, না হইলে চলে যাবে, এটা হইলে এখানে। সো একটা মানে ভিজুয়ালি আমরা দেখতে পারবো, চোখে দেখতে পারবো। অ্যালগোরিদমে তো স্টেপ বাই স্টেপ লেখা থাকবে, ফ্লোচার্ট ওই জিনিসটাকেই আমাদের গ্রাফিক্যালি চিত্রের মাধ্যমে প্রকাশ করবে। এরপর সুডো কোড হচ্ছে যে আমরা কোড লিখবো, বাট সুডো কোড মানে মিথ্যা কোড, অর্থাৎ আমরা মানে প্রোগ্রামের মতো করে লিখবো, সি বা জাভা যেটাই বলো, প্রোগ্রামের মতো করেই চিন্তা করবো যে আচ্ছা এখানে একটা লুপ হবে, তাহলে এখানে একটা ইফ এলস স্টেটমেন্ট হবে, এখানে একটা লজিক, এখানে একটা লুপ, এখানে একটা ফাংশন, এরকম এরকম প্রোগ্রামটা হবে। বাট এটা আমরা কোনো ল্যাঙ্গুয়েজে লিখবো না, যে কোনো ল্যাঙ্গুয়েজের মানে যে কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা যাবে সুডো কোডটা, এভাবেই লিখবো আর কি, হ্যাঁ, মানে কোনো ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক হবে না। ঠিক আছে, সুডো কোডটা ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক হবে না, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক হবে না, কোনো ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক হবে না, এটা জাস্ট ইংরেজি ভাষায় আমরা লিখবো। ঠিক আছে, এরপর ফাইনালি এগুলো যদি হয়ে যায়, এগুলো হচ্ছে আমাদের ডিজাইন ফেজ। ডিজাইন হয়ে গেলে এরপর আমরা প্রোগ্রাম ডেভেলপমেন্টে যাব। প্রোগ্রাম ডেভেলপমেন্ট মানে হচ্ছে প্রোগ্রাম কোড করা।
প্রোগ্রাম ডেভেলপমেন্ট মানে হচ্ছে প্রোগ্রাম কোড করা, যে অ্যাকচুয়াল প্রোগ্রামটা লেখা, সি তে লেখো, জাভাতে লেখো, যেই ল্যাঙ্গুয়েজে লেখো, অ্যাকচুয়ালি প্রোগ্রামটা লেখা, এটা হচ্ছে ডেভেলপমেন্টের পার্ট। ওকে, তো তারপর দেখো প্রোগ্রাম বাস্তবায়ন, সো প্রোগ্রামটা মানে ইমপ্লিমেন্ট করা, হ্যাঁ, কাজ কাজ করা। তারপর প্রোগ্রাম ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন মানে হচ্ছে যে প্রোগ্রাম যদি হয়ে যায় তারপর প্রোগ্রামটা একটু লিখে রাখা দরকার, যে কোথায় কি হয়েছে, কেমনে হয়েছে, এগুলো প্রোগ্রামের মধ্যে লিখে রাখা দরকার। কারণ তুমি নিজেই যখন 1 বছর পর তোমার নিজের লেখা প্রোগ্রাম দেখবে, তুমি বুঝবা না তুমি কি লিখছিলা, কি চিন্তা করে এটা লিখছিলা, ওই পুরো থট প্রসেসটা, কোন কোন লাইনটা কোন কাজ করে, হ্যাঁ, কিভাবে কিভাবে প্রোগ্রামটা আগে, সেটা প্রোগ্রামের মধ্যেই, কোডের পাশেই তোমার আসলে সাথে সাথে লিপিবদ্ধ করে রাখা দরকার। এটাকে বলে ডকুমেন্টেশন, বুঝছো? ডকুমেন্টেশন অনেক কাজে লাগে, যখন প্রোগ্রামে একটা ভুল হয় সেই ভুলটা ধরার জন্য অনেক সময় ডকুমেন্টেশন কাজে লাগে, যে কোথায় কি করা হয়েছিল। বা তুমি মনে করো একটা কোম্পানিতে 1 বছর চাকরি করছো, এরপর তুমি কোম্পানি ছেড়ে চলে গেছো, তোমার জায়গায় আরেকজন এমপ্লয়ি ঢুকছে, সে তো তোমার লেখা কোড বুঝবে না যে তুমি কি লিখছিলা, কেন লিখছিলা। তো তুমি যদি প্রপার ডকুমেন্ট না করো তাহলে ওই কোডটা আসলে সাস্টেইনেবল হয় না। হ্যাঁ, আচ্ছা, তারপর রক্ষণাবেক্ষণ মানে হচ্ছে প্রোগ্রামটা স্টোর করা, রাইট? হ্যাঁ, স্টোর আমরা হচ্ছে বিভিন্ন অনলাইনে বিভিন্ন জায়গায় স্টোর করি বা বিভিন্ন ভাবে স্টোর করি, রাইট? এটা আর না গেলাম তো, মেইনলি তোমরা বুঝতে পারছো আইডিয়াটা। এরপর আরেকটা জিনিস আমরা ডিসকাস করবো, সেটা হচ্ছে প্রোগ্রামে ভুল। প্রোগ্রামে ভুল এটাকে আমরা বলি হচ্ছে প্রোগ্রামে 3 ধরনের ভুল। ভুল মানে হচ্ছে এরর, বা আমরা বলি বাগ। প্রোগ্রামে ভুল হওয়াকে আমরা বলি প্রোগ্রামে কোনো একটা বাগ হয়েছে, বাগ মানে পোকা। মানে পোকা মানুষের শরীরে বা কোথাও কোনো একটা জায়গায় যদি, মানে একটা ধান খেতে যদি পোকা ঢুকে যায়, ধান ক্ষেত যেরকম নষ্ট হয়ে যায়, হ্যাঁ, কিভাবে প্রোগ্রামে যদি কোনো একটা পোকা ঢুকে যায়, বাগ হয়, তার মানে প্রোগ্রামটা নষ্ট হয়ে যায়, প্রোগ্রাম যেটা করার কথা সে সেটা করতে পারে না। তো এরকম পোকা বা বাগ বা এরর 3 রকম হয়, একটা হচ্ছে ব্যাকরণ জনিত, একটা হচ্ছে যৌক্তিক, আর একটা হচ্ছে নির্বাহ জনিত। ব্যাকরণ জনিত মানে কি? ব্যাকরণ জনিত মানে হচ্ছে যে প্রোগ্রামের তো একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ আছে, রাইট? আমরা যেমন বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা গ্রামার, ইংরেজি ভাষার ব্যাকরণ, ইংরেজি গ্রামার। হ্যাঁ, তুমি যদি গ্রামার ওয়াইজ ইংরেজি না লেখো তাহলে তো সেই ইংরেজি কেউ বুঝবে না। বাংলা ভাষায় তুমি যদি এখন আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা ফুলফিল না করো তাহলে তো এই কথা কেউ বুঝবে না, রাইট? তো গ্রামার অবশ্যই মেনটেন করা উচিত। তো প্রোগ্রামেরও যে গ্রামার সেটাকে আমরা বলি সিনট্যাক্স। প্রোগ্রামের গ্রামারকে আমরা বলি সিনট্যাক্স। যে আমাদের যেমন সি ল্যাঙ্গুয়েজে আমাদের একটা গ্রামার আছে, প্রত্যেকটা লাইনের পর সেমিকোলন হইতে হবে, প্রত্যেকটা স্টেটমেন্টের পর, লাইনের পর না আসলে, প্রত্যেকটা স্টেটমেন্টের পর সেমিকোলন হইতে হবে। হ্যাঁ, বা আমরা যদি কোনো একটা কাজ একসাথে করতে চাই, ওটা একটা ব্লক। একটা ব্লক বোঝানোর জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেস, কার্লি ব্রেস ছিল না, একটা সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, তো কার্লি ব্রেস দিয়ে ব্লকটা আমাদের করতে হবে, এটা একটা ব্লক। ঠিক আছে, তো এই ধরনের কিছু গ্রামার থাকে যে প্রোগ্রামটা এভাবে লিখতে হবে। ঠিক আছে, কারণ আমরা যে বললাম কম্পিউটার তো আসলে বোকা, কম্পিউটার তো বুঝে না। এখন কম্পাইলার কম্পাইলার যদি মানে ওইটা কম্পাইল করে বাইনারি তিনটা, তাহলে কম্পাইলারের একটা স্ট্রাকচার আছে না, যে তুমি এভাবে লিখলে, এই স্ট্রাকচারে লিখলে কম্পিউটার বুঝবে। তো ওইটা যদি না করো, ওটা হচ্ছে সিনট্যাক্স এরর, তোমার যদি লিখতে ভুল হয় কোথাও। যৌক্তিক ভুল, লজিক্যাল এরর হচ্ছে যে তুমি লিখতে ঠিক আছে, সব তুমি ঠিকঠাক মতো লেখছো, তোমার গ্রামার ঠিক আছে, কিন্তু ইন্টারনাল লজিকে ভুল আছে। হ্যাঁ, লজিকে ভুল আছে। হয়তো তুমি যখন সমস্যা বিশ্লেষণ করছিলা, ডিজাইন করছিলা, তখন তুমি একটা লজিক চিন্তা করছিলে, আচ্ছা এভাবে 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 যদি কাজ করে, মানে এভাবে এভাবে যদি আমি করি তাহলে আমার প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করবে, কিন্তু তোমার ওখানেই ভুল হয়ে গেছে। যে না, তুমি এটা যোগ করার পর বিয়োগ করার পর গুণ করলে আসলে তুমি রেজাল্ট পাবা না, তোমাকে যোগ করার পর বিয়োগ করার পর ভাগ করতে হইতো। এটা একটা লজিক, রাইট? আমি মানে একটা এক্সাম্পল দিচ্ছি। তো তোমার লজিকে যদি কোনো ভুল থাকে তাহলে এটা হচ্ছে লজিক্যাল এরর। বা এটাও হতে পারে যে তোমার লজিক ঠিক ছিল, এখানে তুমি প্রোগ্রাম লেখার সময় একটা যোগের জায়গায় ভুলে বিয়োগ দিয়ে দিছো। প্রোগ্রামটা যখন লিখছো লেখার সময় যোগের জায়গায় বিয়োগ দিয়ে দিছো, যোগ চিহ্নের জায়গায় বিয়োগ চিহ্ন দিয়ে দিছো, তাহলে এটা তোমার ভুল, তাই না, লেখার সময়। কিন্তু তারপর এটা কিন্তু সিনট্যাক্স এরর না, মানে যোগের জায়গায় বিয়োগ দিছো, এটা তো গ্রামাটিক্যালি ঠিক আছে, গ্রামার ঠিক আছে, যে 5 থেকে 2 বিয়োগও করা যায়, 5-এর সাথে 2 যোগও করা যায়, গ্রামার অলরাইট। কিন্তু লজিকটা ভুল, রাইট? যে আমার এখানে তো যোগ করার কথা, বিয়োগ করার কথা না। সো আইডিয়াটা বুঝতে পারছো? এটা হচ্ছে যৌক্তিক ভুল, তাহলে লজিক্যাল এরর। লজিক্যাল এরর ধরাটা কঠিন, তাই না? সিনট্যাক্স এরর ধরাটা ইজি। কম্পাইলার নিজেই তোমাকে সিনট্যাক্স এরর ধরে দিবে, কম্পাইলার বা ইন্টারপ্রেটার যেটাই বলো, সেই বলে দিবে যে ভাইয়া তুমি কিন্তু ওই জায়গায় ভুল করছো, আমি বুঝতেছি না তুমি কি লিখছো, কারণ তুমি তো আমার গ্রামার ফলো করো না, আমি বুঝতেছি না কি লিখছো, সেই বলে দিবে। কিন্তু যখন সিনট্যাক্স এরর খাবা না, সিনট্যাক্স এরর ফেস করবে না, কম্পাইলার ইন্টারপ্রেটার ঠিকঠাক মতো পড়তে পারছে, কিন্তু লজিকেই ভুল, সেটা খুঁজতে হলে কিন্তু তোমার পুরা কোডটা বুঝতে হবে, যে কোথায় কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি, প্রতিটা স্টেপ। এই কারণে ডকুমেন্টেশন অনেক ইম্পর্টেন্ট, যে লিখে রাখা যে কোথায় কি করছি, কেন করছি। ঠিক আছে, এরপর নির্বাহজনিত ভুল, এটা হচ্ছে কি অনেক সময় এরকম হতে পারে যে তোমার প্রোগ্রামটা এত হেভি যে তোমার মেশিনে ওটা চলতে পারতেছে না। যেমন আমরা দেখছি না পুরান কম্পিউটার গুলোতে অনেক নতুন নতুন গেম, অনেক ভালো গ্রাফিক্স এর গেম ঠিকঠাক মতো চলে না। কেন চলে না? কারণ হচ্ছে প্রোগ্রামটা অনেক হেভি, এই কারণে গেমটা অনেক হেভি, এই কারণে ওই কম্পিউটারে চলতেছে না। সো এই কারণে অনেক সময় দেখা যায় রান টাইম এরর হয় বা এক্সিকিউশন এরর হয়। তো মনে করো যে তোমার প্রোগ্রামের কোনো লজিকেও ভুল নাই, লজিকও সব ঠিকঠাক আছে, আবার তোমার প্রোগ্রামে লজিক সব সব লজিকও ঠিকঠাক আছে, আবার মনে করো তোমার প্রোগ্রামের সিনট্যাক্সও ঠিকঠাক আছে, কিন্তু কোনো এক জায়গায় সামহাও তোমার লজিকের কারণে, কোনো এক জায়গায় মনে করো একটা জায়গায় মনে করো এরকম আসছে যে তোমার এ কে বি দিয়ে ভাগ দিতে হবে,
এ কে বি দিয়ে ভাগ দিতে হবে। এখন কোন এক জায়গায় এরকম হয়ে গেছে যে বি এর ভ্যালু চলে আসছে 0, কোনো কারণে যোগ বিয়োগ হয়ে বা কিছু একটা হয়ে বি এর ভ্যালু চলে আসছে 0, তাহলে 0 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 0 দিয়ে তো ভাগ হয় না, 0 দিয়ে ভাগ করার সময় কম্পিউটার কিন্তু এরর মানে এরর পাবে, হ্যাঁ, এক্সিকিউশন এরর বা রান টাইম এরর। কম্পিউটার 0 দিয়ে ভাগ করার সময় কিন্তু কম্পিউটার আটকে যাবে। সে বলবে যে 0 দিয়ে ভাগ করতে পারতেছি না, না হয় সে বলবে না 0 দিয়ে ভাগ করতে পারতেছি না, সে 0 দিয়ে ভাগ করার চেষ্টা করবে কিন্তু করতে পারবে না। বাট হোয়াট এভার দ্য কেস, কম্পিউটার করতে পারবে না, এটা রান টাইম। যে তোমার লজিকেও ভুল নাই, লজিকও ঠিকঠাকই লজিক, কিন্তু কোনো এক কারণে 0 চলে আসছে, মানে লজিক্যাল। মনে করো একটা ব্যাংকের স্টেটমেন্ট, কোনো এক কারণে ব্যাংকের কোনো একটা মানুষের যে ব্যাংকে যে টাকার পরিমাণ ক্রেডিট বা সেটা হচ্ছে 0 হয়ে গেছে কোনো এক কারণে। সাধারণত মানুষের 1 টাকা হইলেও থাকে, রাইট? সো কোনো এক কারণে 0 হয়ে গেছে, এটা তুমি চিন্তাই করো নাই। এগুলোর বলে কর্নার কেস মানে হচ্ছে কর্নার আর কি, মানে যেটা আমরা চিন্তা করি না, মানে আমরা মাঝখানের একটা, মানে আমরা কোনো একটা জিনিস মাঝখানে কি আছে আসল জিনিসটা নিয়ে কাজ করি, তাই না? যে আচ্ছা এটা আমার একটা অনুষ্ঠান আছে, আমার কলেজে একটা প্রোগ্রাম, ঠিক আছে, এটা হবে, কিন্তু কর্নার কেস চিন্তা করি না। আচ্ছা যদি আমার প্রধান অতিথি আসতে আধা ঘন্টা লেট করে, তাহলে কি আমি প্রোগ্রাম আধা ঘন্টা দেরিতে শুরু করবো? এগুলো হচ্ছে কর্নার কেস, রাইট? তো এটা একটা কর্নার কেস। তো এই কর্নার কেস হয়তো তুমি হ্যান্ডেল করো নাই, তাহলে তোমার কি করা উচিত ছিল? হয়তো 0 যখন আসবে তোমার একটা চেক রাখা উচিত ছিল যে এটা কি 0 কিনা। তোমার একটা চেক রাখা উচিত ছিল যে ইফ বি নট ইকুয়ালস টু 0, বি যদি 0 না হয় তাহলে এ কে বি দিয়ে ভাগ দাও, ওটা চেক রাখা উচিত ছিল। বা বি যদি 0 হয় তাহলে অন্য একটা কিছু করো, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার নির্বাহজনিত ভুল বা রান টাইম এরর। এটাকে আমরা লজিক্যাল এররের মতো চিন্তা করতে পারি, বাট এটা অ্যাকচুয়ালি লজিক্যাল এরর না, হ্যাঁ। আচ্ছা, তাহলে মোটামুটি এগুলো যদি আমরা বুঝি, এরপর আমরা অ্যালগরিদম, ফ্লোচার্ট, সুডোকোড নিয়ে একটু দেখবো। এটা হচ্ছে আমাদের ফ্লোচার্ট, হ্যাঁ। অ্যালগরিদম তো আমরা লিখতেই পারবো, স্টেপ বাই স্টেপ জাস্ট লিখবো। ফ্লোচার্টের সিম্বল গুলো যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে আমাদের এই স্টার্ট করি ফ্লোচার্ট আমরা এরকম একটা গোল সিম্বল দিয়ে, তারপর আমরা হয়তো ইনপুট যখন নেই, কোনো একটা ইনপুট আমরা এরকম একটা রেক্টাঙ্গুলার শেপ নেই, হ্যাঁ, ইনপুট নেওয়ার জন্য, ইনপুট আউটপুট, ঠিক আছে। এখানে হয়তো ইনপুট আউটপুট দেখায় নাই। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যখন কোনো একটা প্রসেস নিয়ে কাজ করি, ঠিক আছে, প্রসেস নিয়ে কাজ করি, তখন এরকম রেক্টাঙ্গেল, এই যে প্রসেস, ঠিক আছে, প্রসেস বা অপারেশন, এই যে তীর চিহ্ন দিয়ে আমরা ফ্লো বুঝাই, ঠিক আছে, যে তীর চিহ্ন দিচ্ছি, ঠিক আছে। তারপর আমরা যদি কোনো ডিসিশন নেই, সেটা আমরা এরকম একটা ডায়মন্ড শেপ নিয়ে কাজ করি। যে ডিসিশনটা যদি ইয়েস হয় তাহলে এই কাজটা করবে, আবার ডিসিশনটা যদি নো হয় তাহলে এই কাজটা করবে। ফাইনালি নো থেকে সে মনে করো এন্ডে চলে যাবে, প্রোগ্রাম এন্ড, ঠিক আছে। আর ইয়েস থেকে সে মনে করো আবার এখানে চলে যাবে, কথার কথা, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের প্রসেস, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রসেস, এটা আমাদের প্রোগ্রাম। মনে করো যে আমরা দুটা সংখ্যা যোগ করবো, বিয়োগ করবো, কিছু একটা আর কি, এটা হচ্ছে প্রসেস। আইডিয়াটা বুঝতে পারছো? ফার্স্ট আমরা এখানে হয়তো ইনপুট নিতেছি, এটা হচ্ছে স্টার্ট, ঠিক আছে। এখানে কিছু একটা আমরা ইনপুট নিব, কিছু একটা প্রসেস করব, যোগ বিয়োগ করব, এখানে একটা ডিসিশন নিব যে এটা কিনা, যদি ইয়েস হয় তাহলে এখানে চলে যাবে, নো হইলে এখানে চলে যাবে, ঠিক আছে। লাস্টে হচ্ছে ইন্ড। তো এইটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। আমরা মাঝখানে এখানে আউটপুট থাকতে পারে একটা, যে ইন্ড হয়ে নো হইলে এরপর একটা আউটপুট দিবে, সে একটা আউটপুট দেওয়ার পর তারপর ইন্ড হবে, ঠিক আছে। এখানে একটা আউটপুট দিবে হয়তো, বুঝছো? তো এটা হচ্ছে আমাদের আইডিয়া একটা প্রোগ্রামের ফ্লো চার্টের। তো ফ্লো চার্ট দুই রকম হয়, একটা হচ্ছে সিস্টেম ফ্লো চার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লো চার্ট। সিস্টেম ফ্লো চার্ট আর প্রোগ্রাম ফ্লো চার্ট, এই পর্যন্ত যেটুক দেখতেছো এগুলো হচ্ছে সিস্টেম ফ্লো চার্ট। এটুক যেটা দেখতেছো এটা হচ্ছে সিস্টেম ফ্লো চার্ট। আর নিচের যে সিম্বল গুলো, স্টোরেজ, ডিলে, ডকুমেন্ট, এগুলো হচ্ছে আমরা বলি সরি, এগুলো হচ্ছে প্রোগ্রাম ফ্লো চার্ট। নিচের গুলো হচ্ছে সিস্টেম ফ্লো চার্ট, নিচের গুলো হচ্ছে সিস্টেম ফ্লো চার্ট। এই উপরে যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে প্রোগ্রাম ফ্লো চার্ট, এগুলো হচ্ছে প্রোগ্রাম ফ্লো চার্ট। আমরা মাত্র যে ফ্লো চার্টটা লিখলাম, একটা প্রোগ্রাম যোগ করবে, বিয়োগ করবে, এই করবে, সেই করবে, এটা তো প্রোগ্রাম ফ্লো চার্ট। একটা প্রোগ্রাম কিভাবে কাজ করবে, ওই প্রোগ্রামটা কাজ করার জন্য ইন্টারনালি আমাদের সিস্টেমের ভিতর আমাদের স্টোরেজে সেভ রাখতে হবে, কোন একটা ডিলে হবে, স্টার্ট হবে, এন্ড হবে, কিছু একটা, মানে সিস্টেম, মানে কম্পিউটারের ভিতরে হার্ডওয়্যার লেভেলে কিভাবে কাজ করবে ওটা হচ্ছে সিস্টেম ফ্লো চার্ট, হার্ডওয়্যার লেভেলে। আর সফটওয়্যার লেভেলে কিভাবে কাজ করবে তোমার প্রোগ্রামটা, এটা হচ্ছে প্রোগ্রাম ফ্লো চার্ট, হ্যাঁ। তো অ্যালগরিদম, ফ্লো চার্ট আর সুডোকোড, এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম ডিজাইনের পার্ট। ওকে, তাহলে আমরা কোয়েশ্চেনে চলে যাই, দেখি আমরা এই পার্ট থেকে আমাদের কিরকম কোয়েশ্চেন্স আসে। তো ফার্স্টে দেখো, রাজশাহী ইউনিভার্সিটি 21-22 সালে কি আসছিল, যে কম্পিউটার প্রোগ্রামে ত্রুটিকে কি বলা হয়? কম্পিউটার প্রোগ্রামে ত্রুটিকে বলা হয় হচ্ছে বাগ, তাই না? আমরা পড়ছি বাগ বলা হয়। ওকে, সফটওয়্যারের ভুল সংশোধনের প্রক্রিয়াকে কি বলে? বাগ যখন হয় সেই বাগটাকে সংশোধন করার প্রক্রিয়াকে বলে ডিবাগিং, হ্যাঁ, সংশোধন করার প্রক্রিয়াকে বলে ডিবাগিং। এনকোডিং মানে আমরা পড়ছি চ্যাপ্টার 3-তে, এনকোডিং মানে হচ্ছে মানুষের ভাষাকে আমরা কম্পিউটারের ভাষায় নিয়ে যাব, হ্যাঁ। এনকোডিং মানে হচ্ছে মানুষের ভাষাকে আমরা কম্পিউটারের ভাষায় নিয়ে যাব। ডিকোডিং মানে হচ্ছে উল্টাটা, তাহলে কম্পিউটার ভাষা থেকে মানুষের ভাষা। কারেকশন মানে তো বুঝি কারেকশন। সো ডিকোডিং মানে ডিবাগিং বলে কিন্তু, হ্যাঁ, কারেকশন দাগায় না আবার। বাগ, ভুল মানে বাগকে ফিক্স করার উপায় হচ্ছে ডিবাগিং। ক্লিয়ার?
আচ্ছা, কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং? হ্যাঁ, প্রোগ্রামিং এর দুইটা প্যারাডাইম আছে। হ্যাঁ, প্রোগ্রামিং প্যারাডাইম যদি আমি বলি, মেইনলি আর কি দুইটা প্যারাডাইম আমরা হয়তো মানে ইউজ টু। প্যারাডাইম মানে কি? মডেল বা এরকম কিছু একটা। প্যারাডাইম বানানো তো ভুলে গেলাম, জিএম নাকি হবে কিছু একটা, ঠিক আছে, ফরগিভ মি অ্যাবাউট দিস, এটার বানান মনে নেই। বাট প্রোগ্রামিং প্যারাডাইম যদি বলি, মানে আইডিয়াটা হচ্ছে এরকম যে আমাদের একটা হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং, আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কে অনেক জায়গায় ওওপি বলে, হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং মানে হচ্ছে যেখানে আমরা মানে স্ট্রাকচারালি প্রোগ্রাম করব, যে আমরা লিখবো যে এটা হবে, এটা হবে, এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে, যেখানে আমরা প্রসেস নিয়ে বদার্ড, যে কোন প্রসেস হবে, বা ফাংশন নিয়ে বদার্ড, যে কোন ফাংশনের পর কোন ফাংশন কাজ করবে। হ্যাঁ, যেখানে আমরা ফাংশন নিয়ে বদার্ড বা প্রসেস নিয়ে বদার্ড, মনে রেখো। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে হচ্ছে যেখানে আমরা অবজেক্ট নিয়ে বদার্ড। মানে চিন্তা করো যে তুমি একটা গেম বানাবে, একটা গেমে মনে করো যে 10টা অবজেক্ট আছে। হ্যাঁ, 2টা বিল্ডিং আছে, একটা মানুষ আছে, 2টা গাড়ি আছে, 5টা সাইকেল আছে, এই আছে, এরকম মনে করো। হ্যাঁ, তো এরকম যদি তোমার 10টা 15টা 100টা অবজেক্ট থাকে, তো একটা চিন্তা করো যে একটা গেমে মনে করো একটা গাড়ি আছে, তাহলে গাড়ির কি কি ফাংশন থাকবে? একটা গাড়ি চলবে, একটা গাড়ি কি উড়বে? উড়বে না, বাদ। প্লেন যদি হয়, প্লেন চলবে না, প্লেন আসলে উড়বে বা একটু চলবে। তো এরকম ভাবে, বা গাড়ি গাড়ি হচ্ছে ব্রেক করবে, থামবে, আগাবে, এই করবে, সেই করবে। হ্যাঁ, আচ্ছা, গাড়ি যদি বাড়ি খায়, ক্র্যাশ করে, তাহলে গাড়ি কি ভেঙে যাবে। আচ্ছা, এবার মানুষ, মানুষ কি উড়বে? না, মানুষ কি মানে চলবে না, মানুষ হাঁটবে। হ্যাঁ, মানুষ মানুষ হচ্ছে, মানুষের কোনো লাইট আছে? গাড়ির লাইট আছে, তাই না? মানুষের কোনো লাইট নেই, মানুষের চোখ আছে, রাইট? তো মানুষ যদি কোনো বাড়ি খায়, তাহলে মানুষ মরে যাবে। তো চিন্তা করো যে তোমার এক একটা টাইপের অবজেক্টের জন্য তোমার এক এক রকম ফাংশনালিটি না? গাড়ির জন্য যে ফাংশনালিটি গুলো, একটা বিল্ডিং এর জন্য কি সেই ফাংশনালিটি? না, তাই না? তো মানে চিন্তা করো তাহলে, গাড়ি মানে এগুলো অবজেক্ট, রাইট? গাড়ি একটা অবজেক্ট, বিল্ডিং একটা অবজেক্ট, মানুষ একটা অবজেক্ট। এই অবজেক্ট কে মানে সেন্টার করে, অবজেক্টকে সেন্টার করে যদি তার ফাংশন গুলো নিয়ে তুমি চিন্তা করো, একটা অবজেক্ট, ওটার ফাংশন কি হইতে পারে, তাহলে এই কনসেপ্টটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। এভাবে যখন আমরা প্রোগ্রাম লিখি, এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। আর যখন আমরা স্ট্রাকচার ওয়াইজ প্রোগ্রাম করি, মানে ফাংশন ওয়াইজ, যে টোটাল কি কি ফাংশন পসিবল, টোটাল কি কি ফাংশন পসিবল। আচ্ছা, হাঁটা এটা একটা ফাংশন, দৌড়ানো একটা ফাংশন, উড়া একটা ফাংশন, এই একটা ফাংশন। কোন ফাংশন কার আন্ডারে এটা নিয়ে আমরা বদার্ড না, জাস্ট টোটাল ফাংশন গুলো কি কি। তারপর আমরা যখন মানে এগুলো হচ্ছে এভাবে আমরা চিন্তা করব, তারপর যখন প্রোগ্রামটা লিখবো, এক্সিকিউট করব, তখন কি মানুষ, তাহলে মানুষের মধ্যে আমি চিন্তা করবো, ও হ্যাঁ, মানুষ তো উড়বে না, তাহলে মানুষের মধ্যে হাঁটবে, ওইটা দিব। ঠিক আছে, আমি চাইলে মানুষের উড়ে উড়ে এটাও দিয়ে দিতে পারি, তাই না? কারণ আমি তো ফাংশন গুলো আলাদা ডিফাইন করছি, আমি তো বলে দিই নাই যে অবজেক্ট ওরিয়েন্টেড কি হয়, বলে দেয় যে মানুষের আন্ডারে এইটাই আছে, এই 5টাই আছে, এই 5টার বাইরে মানুষের আর কোনো ফাংশন নাই। ঠিক আছে, যে মানুষ খায় কিন্তু গাড়ি খায় না, আবার গাড়ির মধ্যে তেল দিতে হয়, হোয়াটএভার, বুঝতে পারতেছো? তো এরকম ফাংশন। তো তুমি যখন অবজেক্ট ওয়াইজ চিন্তা করবে, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা হচ্ছে নতুন, এটা হচ্ছে নতুন আসছে। মানে নতুন মানে অত নতুন না, অনেক পুরান, তোমার আমার বয়সের সমান বা এরকম হইতে পারে, বাট মানে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং হচ্ছে নতুন আর কি, এটা পরবর্তীতে আসছে। সো এটা একটু বেটার বলি আর কি, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা একটু বেটার, এটা একটু বেটার, সবকিছু মানে অ্যাসেম্বল করে বা সবকিছু সাজানো গুছানো লেখা যায়। হ্যাঁ, বা তোমার প্রোগ্রাম করতে গেলে ভুল হয় কম, এরকম কিছু আইডিয়া থাকে। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে আমাদের জাভা, পাইথন, আমাদের এক্সাম্পলের মধ্যে। এইচটিএমএল তো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই না, বেসিক বা ভিজুয়াল বেসিক, এটা থার্ড জেনারেশন বা এটা ইয়ে না, সিইও থার্ড জেনারেশন বা যেটাই বলো। হ্যাঁ, জাভা থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, যেটাই হোক, জাভা ওওপি। আবার পাইথন, পাইথন ওওপি। হ্যাঁ, পাইথন, ঠিক আছে, পাইথন স্ট্রাকচারড হইতে পারে, পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড হইতে পারে। সি প্লাস প্লাস, সি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বড় ভাই, বা মানে পরবর্তীতে একটা সে সি প্লাস প্লাস, সি এর চেয়ে একটু বেটার, ওটাও হচ্ছে ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তারপর দেখো কোনটি সোর্স কোডকে মেশিন করে রূপান্তর করে। সোর্স কোড মানে হচ্ছে তোমার প্রোগ্রামটা, তুমি যেটা লিখবা, যে প্রোগ্রামটা লিখবা, সেটাকে বলে সোর্স কোড। আর মেশিন কোড মানে মেশিন ল্যাঙ্গুয়েজ, বাইনারি। তাহলে দেখো কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার সবাই কি প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, তাহলে সবাই সোর্স কোডকে মেশিন কোডে কনভার্ট করে। আচ্ছা, প্রোগ্রাম তৈরিতে ডিজাইন ধাপের পরবর্তী ধাপ কোনটি? আমরা দেখছি যে প্রোগ্রাম ডিজাইনের পর আমরা প্রোগ্রাম কোডিং করি, তাই না? সমস্যা বিশ্লেষণ তো অনেক আগে, প্রোগ্রাম চালানো, ডেভেলপমেন্ট, এগুলো পরে। হ্যাঁ, রক্ষণাবেক্ষণ, এটা ঠিক আছে, প্রোগ্রাম কোডিং করা হয়। আচ্ছা, তারপর দেখো সি ভাষায় লেখা প্রোগ্রাম কিসের সাহায্যে মেশিন কোডে রূপান্তর হয়? আমরা জানি যে সি ভাষায় আমরা কম্পাইলার ইউজ করি, রাইট? কম্পাইলার ইউজ করি সি তে। আচ্ছা, তারপর দেখো কোনটি সোর্স কোডকে এক লাইন করে মেশিন কোডে কনভার্ট করে?
এক লাইন করে কনভার্ট করে ইন্টারপ্রেটার, আর কম্পাইলার হচ্ছে পুরোটাকে একসাথে কনভার্ট করে। আচ্ছা, প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা সংশোধনের পদ্ধতিকে বলে ডিবাগিং, তাই না? ডিবাগিং। কোনটি সি প্রোগ্রামিং এর অনুবাদক প্রোগ্রাম? সি প্রোগ্রামিং এ আমরা কম্পাইলার ইউজ করি, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, ট্রান্সলেটর এগুলা তো না, অফকোর্স ট্রান্সলেটর বলতে তো কিছু নাই। আচ্ছা, কম্পিউটার সরাসরি কোন ভাষা বুঝে? কম্পিউটার বুঝে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজকে আমরা লো লেভেলও বলতে পারি, এটাও আসলে কারেক্ট, কিন্তু লো লেভেলের মধ্যে তো আসলে অ্যাসেম্বলিও আছে, তাই না? অ্যাসেম্বলিও তো আছে, তো এই কারণে মেশিন ল্যাঙ্গুয়েজ বলাটাই বেটার। যদি মেশিন ল্যাঙ্গুয়েজ কোনো অপশন না থাকতো তাহলে আমরা লো লেভেলটা লাগাইতাম, ঠিক আছে? আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তায় কোনটি ব্যবহৃত হয়? এটা আসলে চ্যাপ্টার 1 এর কোশ্চেন। চ্যাপ্টার 1 এ লেখা আছে যে কৃত্রিম বুদ্ধিমত্তায় আমরা সি প্লাস প্লাস, হ্যাঁ, পাইথন, হ্যাঁ, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, তারপর হচ্ছে তোমার ম্যাটল্যাব, আর প্রোলগ, হ্যাঁ, তারপর লিস্প, ঠিক আছে, এসএইচআর, ডিএলইউ, এরকম আরো অনেকগুলো লিস্ট আছে চ্যাপ্টার 1 এ। হ্যাঁ, সো পাইথন একটা কারেক্ট অ্যান্সার এখানে। হ্যাঁ, প্রোলগও আসলে ইউজ হয় আমার যতদূর মনে পড়ে, ঠিক আছে, প্রোলগও আসলে ইউজ হয় চ্যাপ্টার 1 এ, দেখো। বাট পাইথন মোর কারেক্ট আর কি, মানে পাইথন দাগাইলে ভুল হওয়ার চান্স নাই আর কি। দুইটা অপশন থাকলে এটাই করবা আর কি, কি করবা বলো? নিচের কোনটি, যেমন এটাও একটা ভেজাল, দেখো, নিচের কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? এখানে যে তিনটা ল্যাঙ্গুয়েজ, যে প্যাসকেল, বেসিক, কোবল, এগুলো তুমি দেখবা যেগুলো সবই আসলে থার্ড জেনারেশন, ঠিক আছে, এগুলো সবই আসলে থার্ড জেনারেশন, ঠিক আছে। তো সেই তুলনায় আসলে সিএসএল হওয়া উচিত ফোর্থ জেনারেশন, তাই না? তো সিএসএল আসলে থার্ড জেনারেশন বা সামথিং, হ্যাঁ, মানে সিএসএল টু বি অনেস্ট কোনো ল্যাঙ্গুয়েজও না আর কি, মানে ঝামেলা আছে আর কি একটু, ঠিক আছে। সিএসএল মানে হচ্ছে কনটেক্সট সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এটা আসলে ঠিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও না। বাট যাই হোক, এটা ফোর্থ জেনারেশন আমরা দাগাইতে পারি, এটা এগুলার চেয়ে একটু বেটার, এগুলার চেয়ে একটু আপগ্রেডেড, সো এটা ফোর্থ জেনারেশন দাগাইতে পারি আমরা। হাই লেভেল প্রোগ্রামকে লাইন বাই লাইন অনুবাদ করে হচ্ছে ইন্টারপ্রেটার, ঠিক আছে, ইন্টারপ্রেটার। কোন অনুবাদকের মাধ্যমে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের একটি সম্পূর্ণ প্রোগ্রামকে একত্রে অনুবাদ করা হয়? পুরোটাকে একত্রে অনুবাদ করা হয় হচ্ছে কম্পাইলার দিয়ে, হ্যাঁ, পুরোটাকে একত্রে। সি প্লাস প্লাস ভাষা কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে? সি প্লাস প্লাস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, সি হচ্ছে স্ট্রাকচার্ড, কিন্তু সি প্লাস প্লাস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। আচ্ছা, কম্পিউটারের মৌলিক ভাষা কোনটি? কম্পিউটার বুঝে হচ্ছে মেশিন ভাষা, তাই না? মৌলিক ভাষা মেশিন ভাষা। ভিজুয়াল বেসিক কোন ধরনের? ভিজুয়াল বেসিক হচ্ছে ফোর্থ জেনারেশন, না, ভিজুয়াল বেসিক থার্ড জেনারেশন, হ্যাঁ, ফোর্থ না। তো আমরা হচ্ছে যেহেতু থার্ড জেনারেশন, আমরা হাই লেভেল বলতে পারি, ঠিক আছে, ভিজুয়াল বেসিককে হাই লেভেল বলা যায়। হ্যাঁ, দেখবা বইয়ে আছে, বইয়ে হাই লেভেলের মধ্যে ভিজুয়াল বেসিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে প্রোগ্রামের ভুলকে কি বলে? বাগ, এটা তো আমরা পারি। ফোর্থ জেনারেশন, 4GL মানে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, অপশন সি, তাই না? ওকে, তাহলে আমাদের প্রথম পার্টটা হয়ে গেল আমাদের লেকচারের প্রথম টপিকের পর আমরা হচ্ছে এখন দ্বিতীয় টপিকে যাব, যে সি প্রোগ্রামিং। হ্যাঁ, তো সি প্রোগ্রামিং এর আন্ডারে দেখো যে আমাদের রিসেন্ট ইয়ারের কোশ্চেন গুলার লিস্ট দেখলে বুঝতে পারতেছো, এবং রাজশাহী ইউনিভার্সিটি একদম রিসেন্টলিও কোশ্চেন আসছে এখান থেকে, ঠিক আছে। তো এটা তোমরা জানো যে এই পার্টটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখানে আস্তে আস্তে ঢুকি। দেখো, সি প্রোগ্রাম, আমরা যখন সি ভাষায়, সি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখবো, তখন আমরা অনেকগুলো ফাংশন ইউজ করবো। আমি তোমাদেরকে বলতেছিলাম যে সি হচ্ছে একটা স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, আর স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজে আমরা ফাংশন নিয়ে চিন্তা করি। হ্যাঁ, তো ফাংশন বলতে ওই ফাংশনে যাই নাই এখনো, যে যে মানুষ হাঁটবে, দৌড়াবে, ওইগুলো পরে। বাট মেইনলি কিছু বেসিক কাজ তো আমাদের করা লাগে, যোগ বিয়োগ গুণ ভাগ, বা অ্যাটলিস্ট ইনপুট নেওয়া লাগে বা আউটপুট দেওয়া লাগে, তাই না? তো এই যে ইনপুট আউটপুট নেওয়ার জন্য আমাদের কিছু ফাংশন থাকে, ঠিক আছে। বা আমরা যখন মনে করো ম্যাথমেটিক্যাল কিছু করতে চাই, পাওয়ার বা স্কোয়ার রুট, এরকম যখন ম্যাথমেটিক্যাল কোনো কাজ করতে চাই, সেটার জন্য আমাদের কিছু ফাংশন থাকে। তো মানে ফাংশন মানেই যে আসলে খুব হাই লেভেলের কিছু তা না, যে আমাদের একটা অবজেক্ট মানুষ এটা হাঁটবে, দৌড়াবে, বা তিনটা নাম্বারের মধ্যে বড় বের করে দিয়ে দিবে। একদম বেসিক লেভেলেও কিছু ফাংশন আমাদের দরকার। একটা প্রোগ্রাম যখন আমরা লিখবো, তখন একদম বেসিক কিছু ফাংশন আমাদের দরকার। যেমন এখানে দেখো যে প্রিন্টএফ, হ্যাঁ, স্ক্যানএফ, এগুলো হচ্ছে ইনপুট আউটপুট নেওয়ার। স্ক্যানএফ হচ্ছে ইনপুট নেয়, আর প্রিন্টএফ হচ্ছে আউটপুট দেয়। তো একদম বেসিক ইনপুট আউটপুট নেওয়ার জন্য যদি তোমার প্রোগ্রামটা কোনো ফাংশন না থাকে, তাহলে তুমি কেমনে নিবা? তুমি তো আলটিমেটলি প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারের সাথে যোগাযোগ করবে, তাই না? তোমার তো আর কোনো অপশন নেই। তুমি সি তে প্রোগ্রাম লিখবা, ওটার মাধ্যমে তুমি কম্পিউটারের সাথে কমিউনিকেট করবা। তাহলে কম্পিউটারের সাথে কমিউনিকেট করার জন্য, ইনপুট নেওয়ার জন্য কিবোর্ড থেকে, মনিটর আউটপুট দেওয়ার জন্য বেসিক কিছু জিনিস তোমাকে আসলে রেডি করে দিতে হবে। যে বলতেছিলাম যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এই ইনপুট আউটপুট নেওয়াটাও তোমার একদম ভেঙে 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 করা লাগতো, যে এভাবে 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 ইনপুট হবে। হ্যাঁ, আউটপুটটা এরকম ভেঙে ভেঙে করা লাগতো, এভাবে আউটপুট হবে, ঠিক আছে। একটা ইনপুট নিতে যদি তোমার 10 লাইন, 15 লাইন, 100 লাইন লেখা লাগে, তাহলে তুমি প্রোগ্রাম লিখবা কখন? আসল জিনিস করবা কখন? তাই না? সো এই যে ইনপুট আউটপুট নেওয়ার যে কনসেপ্ট, মানে এগুলা যেই কাজগুলো বারবার হয়, চিন্তা করা যে একটা প্রোগ্রামের মধ্যে তুমি মনে করো যে
পাওয়ার, ঠিক আছে, 2 এর পাওয়ার 5, 5 এর পাওয়ার 2 ইত্যাদি পাওয়ার তোমার অনেকবার নেওয়া লাগতে পারে। একটা প্রোগ্রামের মধ্যে তোমার অনেকবার যোগ বিয়োগ করা লাগতে পারে। তো যে জিনিসগুলো বারবার হয় সেই জিনিসগুলোকে তোমার খুব শর্ট ফর্মে নিয়ে আসতে হবে সামহাও, ঠিক আছে, আইডিয়াটা এটাই। তো দেখো ইনপুট আউটপুট যেহেতু আমাদের বারবার লাগে, এই কারণে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এমন ভাবে ডেভেলপ করা হয়েছে যেন ইনপুট আউটপুট নেওয়ার জন্য একজন প্রোগ্রামারের চিন্তা না করা লাগে, তার জন্য কিছু ফাংশন দিয়ে দিছে। তো হচ্ছে প্রিন্টএফ, স্ক্যানএফ, এছাড়াও গেটএস, এগুলোতে আমরা আসতেছি এখন। এই ফাংশনগুলোর জন্য আমাদের কিছু হেডার ফাইল থাকে, যেমন দেখো stdio। stdio মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, std মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট stdio। তো হেডার ফাইল মানে কি? হেডার ফাইল মানে হচ্ছে হেড, তাই না, মাথা। তোমরা হয়তো যদি পড়ে থাকো চ্যাপ্টার 4 এর নাম কি, HTML এর চ্যাপ্টার যদি তোমরা পড়ে থাকো তাহলে সেখানেও বুঝবা যে একটা HTML যদিও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, HTML জাস্ট একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, জাস্ট যা লিখবা তাই শো করবে, সেখানে কোনো প্রোগ্রাম নাই, কোনো লজিক নাই, ঠিক আছে, এটা মাথায় রেখো, HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তো যাই হোক, HTML এর মধ্যেও আমরা যখন HTML একটা ফাইল লিখতাম তার মধ্যে হেড আর বডি দুইটা অংশ থাকতো, তাই না? তো হেড মানে হচ্ছে যেটা প্রোগ্রামের উপরের দিকে থাকে, বা যেটা হচ্ছে প্রোগ্রাম মানে পুরো প্রোগ্রামটার জন্য যে অংশটা নেসেসারি, যেমন হেড অংশে আমরা একটা টাইটেল লিখে দিই, বা হেড অংশে চাইলে আমরা একটা CSS স্টাইল শিট অ্যাড করতে পারি, বা হেড অংশে আমরা চাইলে একটা মেটা বেজ, এরকম বিভিন্ন ট্যাগ আছে হেড অংশে, হ্যাঁ, তোমরা হয়তো বইয়ে পড়ছো। তো দেখো যে এই হেড অংশে আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে আমার পুরা বডি অংশের বাকি টুকুর জন্য ইম্পর্টেন্ট, তাই না? তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও অনেকটা এরকম কনসেপ্ট কাজ করে, যে শুরুতে তুমি কিছু জিনিস সেট করে নিবা, কিছু জিনিস তুমি মানে তুমি যখন পড়তে বসো বা তুমি যখন খাইতে বসো, তুমি তো মানে খাইতে বসো না ডাইরেক্ট, তুমি আগে হাত ধো, বা তুমি আগে প্লেট নিয়ে আসো, তুমি পানি নিয়ে আসো, হ্যাঁ, খাবার নিয়ে আসো, তারপর তুমি খাইতে বসো, রাইট? সো আইডিয়াটা হচ্ছে এরকম যে তোমার তো আসলে একটু রেডি করতে হবে, একটু প্রিপারেশন লাগবে। সো সি প্রোগ্রামিং বা যে কোনো প্রোগ্রামিং এর শুরুতে আমরা একটু প্রিপারেশন নিই, 2-3 লাইন 4-5 লাইন আমরা একটু লিখি যে আমার প্রোগ্রামটা কি কি হবে, কিছু জিনিস আমরা সাজায় গুছাই নেই, তারপর অ্যাকচুয়াল কাজ শুরু করি। তো এই অংশটাকে আমরা বলি হেড, এবং এই হেড অংশে আমরা অনেক সময় কিছু ফাইল অ্যাড করি বাইরে থেকে কিছু ফাইল অ্যাড করি, এগুলোকে আমরা বলি হেডার ফাইল, ঠিক আছে। হেডার ফাইল কেন বলবো? কারণ এই ফাইলগুলার ভিতর আমার এই ফাংশনগুলো থাকে, এই যে বিল্ট ইন, সি এর ভিতর যে বিল্ট ইন যে ফাংশনগুলা, হ্যাঁ, এই যে বিল্ট ইন মানে কি, যে অলরেডি করে দেওয়া মানে তুমি একটা নতুন ফ্ল্যাট কিনছো, ফ্ল্যাটের মধ্যে অলরেডি তোমার বাথরুম, রান্নাঘর, তোমার বিছানা, এই সেই সবকিছু রেডি করে দেওয়া আছে, তার মানে কি সবকিছু বিল্ট ইন আছে, আগে থেকেই আছে। সো সি এর ভিতর আগে থেকে বিল্ট ইন অলরেডি ভিতরে যে প্রিন্টএফ, স্ক্যানএফ, ইনপুট আউটপুট নেওয়ার জিনিসপত্র আছে। তো এই বিল্ট ইন ফাংশন গুলো আমাদের হেডার ফাইলের ভিতর থাকে। আমি কি বুঝাতে পারছি হেডার ফাইল জিনিসটা কি? বিল্ট ইন ফাংশন গুলো আমাদের হেডার ফাইলের ভিতর থাকে, আমরা হেডার ফাইলটা আমাদের প্রোগ্রামের শুরুতে আমরা নিয়ে আসি, যে আমি stdio.h এই ফাইলটা নিয়ে আসলাম, যে এই ফাইলটার উপর বেস করে কাজ করবো। তাহলে দেখো তুমি যদি stdio.h এই হেডার ফাইলটা যদি তোমার প্রোগ্রামে না নিয়ে আসো, তোমার প্রোগ্রামে যদি ইনক্লুড না করো, তাহলে তুমি যখন প্রোগ্রাম লিখবা তখন তুমি যদি লেখো যে প্রিন্টএফ, তাহলে কি তোমার কম্পাইলার বুঝবে যে প্রিন্টএফটা কই থেকে আসছে? ভাই প্রিন্টএফ তো চিনি না। কিন্তু তুমি যখন হেডার ফাইলটা ইনক্লুড করে নিয়ে আসবা তখন সে জানে আচ্ছা প্রিন্টএফ, ও ইয়েস, হেডার ফাইলের ভিতর আছে। ওকে, সো ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ, আর আউটপুট দেওয়ার জন্য প্রিন্টএফ। এছাড়াও গেটএস আছে। গেটএস হচ্ছে আমাদের ইনপুট নেওয়ার জন্য, এটা হচ্ছে স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য, এস ফর স্ট্রিং। স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে হচ্ছে অনেকগুলা ক্যারেক্টার, ঠিক আছে। যেমন আমরা যদি লিখি ABCDEF, এটা একটা স্ট্রিং, অনেকগুলা ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, সি একটা ক্যারেক্টার, তাই না? আমরা আস্কিতে পড়ছি, তাই না? আস্কিতে যেহেতু পড়ছো, বলো তো এ এর আস্কি কোড কত? স্মল এ, মনে আছে কিনা? স্মল এ, ভিডিও পজ করে চিন্তা করো। আচ্ছা, স্মল এর আস্কি কোড ছিল হচ্ছে 97, ঠিক আছে। আচ্ছা, মনে রাখতে হবে এগুলা। আচ্ছা, এফগেটএস। তো এফগেটএস কি? এফগেটএস হচ্ছে যখন একটা ফাইল থেকে ইনপুট নিই, যে আমরা কিবোর্ড থেকে ইনপুট না নিয়ে একটা ফাইল থেকে ইনপুট নিব, ওই ফাইলের মধ্যে কিছু জিনিস লেখা আছে ওখান থেকে পড়ে নিয়ে আসবো, এভাবে এফগেটএস কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এরপর conio.h, এটা নামে আরেকটা আমাদের হেডার ফাইল আছে, এর ভিতর গেট ch আছে এবং SCR আছে, মানে ক্লিয়ার স্ক্রিন। অনেক সময় আউটপুট দেওয়ার সময় কয়েকটা আউটপুট দিছি, আমি 3-4টা আউটপুট দিছি, আউটপুট দেওয়ার পর আমি চাইতেছি স্ক্রিনটা আবার ক্লিয়ার হয়ে যাক, তো স্ক্রিনটা আমি ক্লিয়ার করে ফেলবো, ক্লিয়ার করে আবার নতুন করে আউটপুট দিব, হ্যাঁ, এটাই আর কি, মানে বোর্ড মুছার মতো আর কি, একটা ক্লিয়ার স্ক্রিন, SCR ক্লিয়ার স্ক্রিন। গেট ch দিয়ে আমরা ক্যারেক্টার ইনপুট নেই। তো conio.h হেডার ফাইলটার কাজগুলো আর কি অনেক আগে করতো, তাই এত ইউজ করা হয় না এখন। stdio.h দিয়ে h এর প্রিন্টএফ, স্ক্যানএফ দিয়ে তোমার 99% কাজ হয়ে যাবে, ঠিক আছে, তেমন কিছুই লাগবে না। আচ্ছা, তো আমরা যদি পরের স্লাইডে দেখি, যেখানে math.h নামে একটা হেডার ফাইল আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের কাজে লাগে। math.h এর মধ্যে আমাদের অনেক রকম ম্যাথমেটিক্যাল ফাংশন আছে যেগুলো আমাদের অনেক কাজে লাগে, হ্যাঁ। যেমন
যোগ বিয়োগ কিন্তু নরমাল আমরা যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন দিয়ে করতে পারি, ওটার জন্য কোনো ফাংশন দরকার নেই, ঠিক আছে। এছাড়া দেখো আমরা যে বলতেছিলাম স্কোয়ার রুট, তুমি যদি স্কোয়ার রুট বের করতে চাও তাহলে তোমার একটা ফাংশন দরকার। তুমি যদি স্কোয়ার রুটের ভিতর 9 দিয়ে দাও, সে কত আউটপুট দিবে? সে 3 দিবে তোমাকে, তাই না? পাওয়ার তুমি চাইতেছো যে 5,2, তার মানে 5 স্কোয়ার কত দিবে? 25 দিবে তোমাকে, ঠিক আছে। একইভাবে দেখো এবিএস মানে অ্যাবসোলুট ভ্যালু, আমরা মডুলাস ইউজ করি না, এই যেরকম এটা মানে কি 5, তো এটা হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু, অ্যাবসোলুট ভ্যালুর ভিতর -5 দিলে সে তোমাকে 5 দিবে, বুঝতে পারছো? ফ্যাবস মানে হচ্ছে ফ্যাবস ফ্যাবস মানে হচ্ছে ফ্লোটিং অ্যাবসোলুট ভ্যালু। ফ্লোটিং ফ্লোটিং মানে কি? ফ্লোটিং মানে দশমিক সংখ্যা, ঠিক আছে। ফ্লোটিং মানে কি? ফ্লোটিং মানে দশমিক সংখ্যা, মানে মানে এরকম যে তুমি -12 বা 23.9 দিলা, হ্যাঁ, এটা যদি তুমি ফ্যাবস এর ভিতর দাও তাহলে ফ্যাবস তোমাকে কত দিবে? +23.9, মানে দশমিকওয়ালা সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যার জন্য ফ্যাবস ইউজ করবা, আর পূর্ণ সংখ্যার জন্য অ্যাবস ইউজ করবা, হ্যাঁ। তারপর দেখো আমাদের a tan a cos a sin sin cos tan, তো sin cos tan তো বুঝোই, এগুলোর ভিতর রেডিয়ানে ইনপুট দিতে হবে, বাই দ্য ওয়ে রেডিয়ান, ডিগ্রিতে ইনপুট দিলে হবে না, 30 ডিগ্রি দিলে কিন্তু হবে না। তুমি যদি সাইনের ভিতর লেখো 30, সে বুঝবে 30 রেডিয়ান, রেডিয়ানে ইনপুট দিতে হবে, বুঝছো? লগ লগারিদম বের করি না আমরা, লগারিদম লগ, বুঝছো? এটা তো এটা হচ্ছে ই ভিত্তিক লগ, মানে এলএন যেটা আমরা লন, হ্যাঁ, এই ভিত্তিক লগ। তারপর লগ 10 মানে হচ্ছে 10 ভিত্তিক লগ, 10 ভিত্তিক লগ ইউজ করি না আমরা। তারপর এ সাইন এ কস এ tan মানে হচ্ছে এগুলো সাইন ইনভার্স, এ সাইন মানে সাইন ইনভার্স, এ কস মানে কজ ইনভার্স, এ tan মানে tan ইনভার্স, হ্যাঁ, মানে এ বলতে বোঝায় আর্ক আর কি, হ্যাঁ, আর্ক সাইন মানেই হচ্ছে সাইন ইনভার্স, আমরা যাকে সাইন ইনভার্স বলি ওটাই হচ্ছে আর্ক সাইন, হ্যাঁ। তো সায়েন্সের স্টুডেন্টরা তো ভালো করে জানো, অন্য ডিপার্টমেন্টে তোমরা একটু দেখো যে আর্ক সাইন বুঝো কিনা, সাইন ইনভার্স ইউজ করছো না? করছো তো, ঠিক আছে, জ্যামিতিতে তো করছো। আচ্ছা, তো এগুলো হচ্ছে সব math.h এর মধ্যে, তাহলে তুমি যদি math.h এই হেডার ফাইলটা ইনক্লুড না করো তাহলে তুমি তোমার প্রোগ্রামের ভিতরে এই ফাংশন গুলো ইউজ করতে পারবা না, ঠিক আছে। তো বুঝতেই পারতেছো যে বিল্ট ইন ফাংশন বা এগুলোকে আমরা বলি লাইব্রেরি ফাংশন, এই লাইব্রেরি ফাংশন গুলা আমাদের প্রোগ্রাম করাটাকে অনেক স্মুথ করে দেয়, হ্যাঁ, আমাদের প্রোগ্রাম করার যে এক্সপিরিয়েন্সটা ওটাকে অনেক স্মুথ করে দেয়। লাইব্রেরি ফাংশন গুলা ছাড়া আমরা এত প্রপারলি এত আরামে আসলে প্রোগ্রাম করতে পারতাম না, ঠিক আছে। তাতেও অবশ্য মানুষের মন ভরে নাই, এরপর এটা ছাড়াও তারা আরো বেটার 4th জেনারেশন 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ বানাইছে, ঠিক আছে, যেগুলো আরো ইজিলি কোড করা যায়, বুঝছো? এটাই কিন্তু টার্গেট। তুমি চিন্তা করো, মানে তুমি যখন একটা পেইন্টার, একজন যে রং করে, পেইন্ট করে, হ্যাঁ, তো রং গুলাইতে গুলাইতে যদি তার সময় চলে যায়, মানে একটা রং রেডি করতে যদি তার 1 সপ্তাহ লাগে, চিন্তা করো, তাহলে সে পেইন্ট করবে কখন? সে চিন্তা করবে কখন? ক্রিয়েটিভিটি দেখাবে কখন? সো বেসিক কাজগুলো যত তাড়াতাড়ি হবে তত মানুষ ক্রিয়েটিভিটি দেখাতে পারবে, তাই না? আইডিয়া এটাই যে তাইলে যে পেইন্টার যে পেইন্ট করে তার মানে রং গুলানোর বা এই পার্টটা আসলে যত তাড়াতাড়ি হয়ে যাবে, 10 মিনিটে 5 মিনিটে হয়ে যাবে, সে বাকি টাইম আসলে পেইন্ট রং করতে আসলে কাজ করতে পারবে, রাইট? সো এরকম যে লাইব্রেরি ফাংশন গুলো তোমার কিছু বেসিক কাজ তোমার চিন্তা করা লাগবে না, এগুলো যখন পাওয়ার লাগবে তুমি ডিরেক্ট এই পাও ফাংশন কল করে দেবে, এটা নিয়ে তোমার আলাদা করে চিন্তা করা লাগবে না। তুমি তোমার চিন্তা করো তোমার প্রোগ্রাম কি করবে, বড়, হ্যাঁ, থিঙ্ক অ্যাবাউট দ্য লার্জ থিং, হ্যাঁ, বড় গোলটা। একইভাবে স্ট্রিং.h আমি বলছিলাম তোমাদের স্ট্রিং মানে কি, যেমন আমরা যদি লিখি বাংলাদেশ, এটা একটা স্ট্রিং, হ্যাঁ, বাংলাদেশ, বাংলাদেশ, এটা একটা স্ট্রিং। এখানে কয়টা ক্যারেক্টার আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ক্যারেক্টার আছে। সি ল্যাঙ্গুয়েজে যখন আমরা একটা স্ট্রিং বুঝাই, আমরা এটা পড়বো পরে, তখন লাস্টে আমরা এরকম একটা \0 দিই, এটা এটা একটা ক্যারেক্টার, দুইটা না কিন্তু একটা ক্যারেক্টার, \0, এটা নাম হচ্ছে নাল টার্মিনেটর, হ্যাঁ, এটার নাম নাল টার্মিনেটর। এই পুরোটা মিলে আমার একটা স্ট্রিং, বুঝছো? আমি লিখবো বাংলাদেশ, হয়তো সিতে আমি বলে দিব বাংলাদেশ, সে ইন্টারনালি কম্পিউটার নিজের ভিতরে ভিতরে এরকম একটা নাল ক্যারেক্টার দিয়ে নেয়, মানে এটা জাস্ট স্ট্রিংটা কোথায় শেষ হয়েছে বোঝার জন্য, ফুল স্টপ দিই না আমরা বোঝার জন্য, এরকম আর কি একটা কনসেপ্ট। তো স্ট্রিং লেংথ, strclen, স্ট্রিং লেংথ, এই ফাংশনের মধ্যে তুমি যদি একটা স্ট্রিং দিয়ে দাও, সেই স্ট্রিং এর লেংথটা তোমাকে বলবে। স্ট্রিং কম্পেয়ার, দুইটা স্ট্রিং যদি তুমি এটার মধ্যে দিয়ে দাও, সে কম্পেয়ার করে তোমাকে লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার দিবে, হ্যাঁ, অ্যালফাবেটিক্যাল অর্ডার, এটার আরেক নাম হচ্ছে লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার, মানে ডিকশনারিতে যে অর্ডারে থাকে, বুঝছো? ডিকশনারিতে যে অর্ডার থাকে ওটার নাম হচ্ছে লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার। ডিকশনারির অর্ডার মানে বুঝো তো, যে মনে করো আমি বললাম যে অ্যাবসেন্স আর হচ্ছে অ্যাবজর্ব, তার মধ্যে কে আগে থাকবে কে পরে থাকবে বলো তো? অ্যাবসেন্স আর অ্যাবজর্ব, এই দুইটা ওয়ার্ডের মধ্যে ডিকশনারিতে কে আগে থাকবে কে পরে থাকবে? দেখো এ তো দুইজনের সেম, তাহলে এটা সেম, তারপর বি ও দুইজনের সেম, এস ও দুইজনের সেম, তারপর কি আছে ই আর ওর আছে ও, তার মানে ই আগে থাকবে, তাই না? তার মানে অ্যাবসেন্সে যেহেতু ই আগে, তার মানে ই আগে থাকবে। সো একদম লেফট থেকে একটা একটা করে ক্যারেক্টার কম্পেয়ার করে 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 যায়, ঠিক আছে। ডিকশনারিতে এভাবেই থাকে। তো ডিকশনারি ইউজ করো তো নাকি, নাকি তোমাদের জেনারেশন ডিকশনারি চিনে না? হ্যাঁ, ডিরেক্ট গুগল
strcat এটা হচ্ছে স্ট্রিং ক্যাটেনেশন, মানে একটা স্ট্রিং এর শেষে আরেকটা স্ট্রিং জোড়া লাগিয়ে দিবে, বুঝছো? একটা স্ট্রিং এর শেষে আরেকটা স্ট্রিং জোড়া লাগিয়ে দিবে, স্ট্রিং কনক্যাটেনেশন। কনক্যাট মানে হচ্ছে জোড়া লাগানো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে সি প্রোগ্রামের গঠন দেওয়া হয়েছে, এটা একটা বেসিক সি প্রোগ্রাম, আমরা হয়তো নেক্সটে আরো ডিটেলস এগুলো দেখবো, বাট একদম সিম্পল আইডিয়াটা দেখো যে আমরা স্টার্ট করছি প্রোগ্রামটা হচ্ছে #include stdio.h এটা দিয়ে, যে আমরা আমাদের যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলটা সেটা আমরা ইনক্লুড করে নিয়েছি আমাদের প্রোগ্রামে, কারণ ভবিষ্যতে আমরা এটা ইউজ করব, যে প্রিন্টএফ ইউজ করছি। যদি আমি এটা ইনক্লুড না করতাম আমি কি ইউজ করতে পারতাম? আমাদের কম্পাইলার কি চিনতো? চিনতো না। হ্যাঁ, যদিও বর্তমান আধুনিক কম্পাইলার গুলো অনেক স্মার্ট, ওরা অটোমেটিক ফিগার আউট করে নেয়, ওকে ফাইন তুমি হয়তো এটা ইনক্লুড করতে ভুলে গেছো, ঠিক আছে, স্বাভাবিক তাই না? তো বাট স্টিল, হ্যাঁ, এটা একটা সিনট্যাক্স এরর, তুমি যদি এটা না ইনক্লুড করো, তাই না? এটা একটা কি কি এরর বলো তো? লজিক্যাল এরর না, রানটাইম এরর না, এটা একটা সিনট্যাক্স এরর, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো যে মেইন ফাংশন, হ্যাঁ মেইন ফাংশন, এই যে ইন্ট মেইন, এটার মানে কি? এটা হচ্ছে একটা মেইন ফাংশন, হ্যাঁ, যে আমরা এখানে জিনিসটা আসলে আমাদের ইয়াটা নষ্ট হয়ে গেছে, ইন্ট মেইন, এখানে স্টার্ট, তারপরে যে এখানে প্রিন্টএফ, তারপর ভিতরে হ্যালো ওয়ার্ল্ড লেখা বা কিছু একটা লেখা, এরপর হচ্ছে রিটার্ন 0 শেষ। তো আমি তোমাদেরকে বলছিলাম যখন একটা ব্লক বুঝাবো, ব্লক, তখন আমরা কার্লি ব্রেস ইউজ করবো, কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেট। এই যে দেখো আমরা কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বুঝাইছি এটা একটা ব্লক। এই ব্লকটা কি? এই ব্লকটা হচ্ছে একটা ফাংশন, ফাংশনটার নাম কি? মেইন ফাংশন। ফাংশনের নাম কি? মেইন ফাংশন। আমাদের একটা প্রোগ্রামে অনেক ফাংশন থাকতে পারে, আমি তোমাদের বলছি, তাই না, যে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা ফাংশন ফাংশন ধরে ধরে প্রোগ্রাম করে, তো একটা প্রোগ্রামে অনেক ফাংশন থাকতে পারে, বাট মেইন ফাংশনটা হচ্ছে মেইন, রাইট? নামের মধ্যেই আছে মেইন। তো মেইন ফাংশন মানে কি? একটা প্রোগ্রাম যেখানে স্টার্ট হয়, একটা প্রোগ্রাম স্টার্ট হবে কোথায়? মেইন ফাংশন। তুমি যখন কম্পাইলার দিয়ে কম্পাইল করবা, তুমি যখন এক্সিকিউটেবল ফাইলটা রান করবা, তখন তোমার অপারেটিং সিস্টেম কোন ফাংশনটাকে প্রথমে কল করবে, কোন ফাংশনটার কাছে যাবে? মেইন ফাংশন। তোমার বাসায় যদি কেউ আসে, কোনো গেস্ট বলো বা কোনো আত্মীয় বলো বা কোনো চিঠি যদি আসে বা কিছু যদি আসে, সবার আগে বাসার কর্তার কাছে যায়, বাসার কর্তার কাছে খবরটা যায়, তাই না? বা একটা চিঠি বা একটা আত্মীয় বা একটা গেস্ট, হ্যাঁ, বাসার কর্তার সাথে দেখা করে। সো মেইন ফাংশনটা হচ্ছে রিপোর্টিং পয়েন্ট, হ্যাঁ, যে তুমি বা স্কুলে গেলে তুমি হচ্ছে ফার্স্টে মানে টিচার, ক্লাস টিচারের কাছে রিপোর্ট করো যে আমি আসছি, অ্যাটেন্ডেন্স, রাইট? সো মেইন ফাংশন হচ্ছে মেইন, প্রোগ্রাম স্টার্ট হবে মেইন ফাংশন থেকে, ওকে? তো এই মেইন ফাংশনটার এখানে বলা আছে যে এটা ইন্ট রিটার্ন করবে। ইন্ট, ইন্ট মানে কি ভাইয়া? ইন্ট মানে হচ্ছে ইন্টিজার। ইন্ট মানে কি? ইন্ট মানে হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা দেখবো পরে আস্তে আস্তে যে বিভিন্ন রকম এরকম আছে, ইন্ট বা একটু আগে দেখছিলাম ফ্লোট, ফ্লোট মানে বলছিলাম যে ভগ্নাংশ সংখ্যা। সো এটা একটা কি রিটার্ন করবে? মেইন ফাংশনটা কি রিটার্ন করবে? ইন্টিজার রিটার্ন করবে। আমাকে একটু বলো তো, এখানে ফাংশন গুলোর দিকে তাকায় দেখো তো, যেমন আমি যদি বলি পাওয়ার, পাওয়ার ফাংশনটা কি রিটার্ন করবে? অলওয়েজ একটা ইন্টিজার রিটার্ন করবে না? দেখো পাওয়ার ফাংশনটা কি একটা ইয়ে না, মানে দুইটা দুইটা ইন্টিজার নিবে না? নিবেও তো ইন্টিজার, রাইট? ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। পাওয়ার ফাংশনটা নিবেও দুইটা ইন্টিজার, তাহলে সে রিটার্নও করবে কি? একটা ইন্টিজার। তো আমরা তো পাওয়ার ফাংশন ইউজ করতেছি, কিন্তু এই ম্যাথ ডট এইচ এর ভিতর যেখানে পাওয়ার ফাংশনটা লেখা, সেখানে এরকম লেখা না যে ইন্ট পাও, হ্যাঁ, তারপর সে নিবেও দুইটা ইন্টিজার ইনপুট হিসেবে, এ আর হচ্ছে বি, দুইটা ইন্টিজার নিবে ইনপুট হিসেবে, তারপর সে এটা এ এর পাওয়ারে বি তে নিবে, তাই না? তারপর সে রিটার্ন করবে এটা ইন্টিজার। বুঝতে পারছো আইডিয়াটা, যে মানে কি রিটার্ন করবে আমাদের ফাংশন? আমাদের মেইন ফাংশনটা ইন্টিজার রিটার্ন করবে, বলে দিলাম। তো ভিতরে আমরা তেমন কিছুই করিনি, আমরা জাস্ট একটা প্রিন্টএফ দিয়ে একটা স্ট্রিং, এটা ডাবল কোটের ভিতরে আমরা যেটা দিব ডাবল কোট, এটা হবে স্ট্রিং। তো প্রিন্টএফ দিয়ে আমরা একটা স্ট্রিং রিটার্ন করছি, স্ট্রিং রিটার্ন করার পর মানে স্ট্রিং আউটপুট দিছি, সরি রিটার্ন করিনি, তারপর আমরা রিটার্ন 0 লিখছি। রিটার্ন 0 এর কনসেপ্টটা হচ্ছে যে আমরা তো বলছি যে ইন্টিজার রিটার্ন করবো, আর 0 একটা ইন্টিজার। তো যখন মানে আমরা দেখবো এটা তো একটা ছোট মানে কিছুই নেই, জাস্ট একটা লাইন লিখছি, বাট যখন বড় বড় প্রোগ্রাম করবো, যাই করবো না কেন, প্রোগ্রাম যদি সাকসেসফুলি রান করে, প্রোগ্রাম যদি সাকসেসফুলি রান করে, তাহলে তো সে শেষ লাইন পর্যন্ত আসবে, তাই না? এই লাইনটা পর্যন্ত আসবে নাকি? তো যদি প্রোগ্রামটা সাকসেসফুলি রান করে, তাহলে সেই লাইন পর্যন্ত আসবে এবং সে 0 রিটার্ন করবে। বাট প্রোগ্রাম যদি রান করার সময় কোনো একটা ফল্ট হয়, কোনো এরর হয়, কোনো বাগ হয়, রান করার সময় যদি কোনো এরর হয়, তাহলে কি প্রোগ্রাম আসলে এই লাইন পর্যন্ত আসতে পারবে? তার আগেই কি সে এররের কারণে ক্র্যাশ করবে না? তো ক্র্যাশ করা মানে কি? একটা প্রোগ্রাম আনসাকসেসফুলি এক্সিট করা। একটা প্রোগ্রাম যদি সাকসেসফুলি এক্সিট করে, তার মানে সেই শেষ পর্যন্ত আসবে, ঠিক আছে? আর একটা প্রোগ্রাম যদি আনসাকসেসফুলি এক্সিট করে, তার মানে সেইটার আগে কোনো এক জায়গায়, এখানে তো একটা লাইনই আছে, বাট মনে করো তোমার 10টা লাইন আছে, 10টা লাইনের মধ্যে সে 6 নাম্বার লাইনে কোনো একটা এরর পাইলো, তাহলে সে 6 নাম্বার লাইন থেকেই সে বের হয়ে চলে যাবে প্রোগ্রামটা, সে তো লাস্ট লাইন পর্যন্ত আসবে না।
তাহলে একটা প্রোগ্রাম যখন আনসাকসেসফুলি এক্সিট করে সেটাকে আমরা বলি ক্র্যাশ করা বা হোয়াটএভার। সো যখন প্রোগ্রামটা ক্র্যাশ করে বা কোনো একটা এরর হয় তখন কিন্তু সে জিরো আর রিটার্ন করবে না। লজিকটা এটা যে সে যেহেতু লাস্ট লাইন পর্যন্ত আসেনি সে জিরো রিটার্ন করবে না। আমাদের কম্পাইলার গুলো এমন ভাবে বানানো যে সে যদি মানে জিরো দিয়ে ভাগ করতে যায়, যে আমরা বলছি না ডিভাইড বাই জিরো, এ বাই বি ডিভাইড বাই জিরো, সে যদি জিরো দিয়ে ভাগ করতে যায় কোনো এরর পায় তাহলে ওটাকে আমরা একরকম এরর বলবো। আমাদের কম্পাইলার গুলো যথেষ্ট স্মার্ট, তারা এক এক রকম এররের জন্য এক এক রকম এরর কোড সেট করে রাখছে, যে এরকম এরর হইলে আমাদের প্রোগ্রাম হচ্ছে মনে করো 1 2 5 দিয়ে এরর করবে, রিটার্ন করবে। ঠিক আছে, মানে এক একটার জন্য এক একটা এরর কোড দেওয়া, এরর কোড বিভিন্ন রকম এরর কোড দেওয়া, বুঝছো? মনে করো যে 99056 এরকম, মানে এরকম ইয়া আছে আর কি, বুঝছো? যে এক এক রকম এররের জন্য এক এক রকম এরর কোড। তো যখন 1 to 5 এরর মানে রিটার্ন করবে বা এটা রিটার্ন করবে বা মনে করো তোমাকে -1 রিটার্ন করবে, হ্যাঁ হোয়াটএভার, ঠিক আছে, তখন তুমি বুঝবা যে প্রোগ্রাম কিন্তু সাকসেসফুলি রান করে নাই। প্রোগ্রাম সাকসেসফুলি রান করলে জিরো রিটার্ন করবে, আমরা বলে দিছি। কিন্তু যখনই এরর হয়, কোন জিরো কোনো এরর কোড নাই, কোনো এররের জন্য জিরো কোডটা নাই, সো জিরো রিটার্ন করা মানে সেই পর্যন্ত আসছে, সাকসেসফুলি রান করছে। বাট জিরো বাদে নন জিরো কোনো কিছু যদি রিটার্ন করে তার মানে প্রোগ্রামটা ঠিকঠাক রান করে নাই। এই কারণে আমরা রিটার্ন জিরো লিখি, এই কারণে আমরা ইন্ট দিই যে আমাদের রিটার্ন জিরো করবে, জিরো রিটার্ন করবে। প্রোগ্রামটা আমরা যখন দেখবো পরে, যে যখন রান করব তখন দেখবো যে প্রোগ্রাম রিটার্ন মানে লাস্টে লেখা থাকে যে প্রোগ্রাম কত রিটার্ন করছে। এটা তো আউটপুট, আউটপুট তো আউটপুট, প্রিন্ট এফ আউটপুট আর রিটার্ন এক জিনিস না। ঠিক আছে, মেইন ফাংশনের রিটার্নটা নিচে লেখা থাকে যে প্রোগ্রাম রিটার্ন এত 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 এত, ঠিক আছে, লেখা থাকে। এই আর কি আইডিয়াটা। এছাড়া মেইন ফাংশন ছাড়া অন্যান্য ফাংশন রিটার্ন করে, যেমন পাওয়ার ফাংশন যেটা রিটার্ন করবে সেটা আমরা কোথাও ইউজ করবো। ঠিক আছে, অন্যান্য ফাংশন। তো এখানে দেখো প্রোগ্রামকে আমরা তিনটা অংশে ভাগ করতে পারি। এটা হচ্ছে টপ সেকশন বা হেডিং সেকশন, এই যে এটা টপ সেকশন। এরপর হচ্ছে মেইন ফাংশন একটা সেকশন। সাব প্রোগ্রাম হচ্ছে যদি আমাদের আরো কোনো ফাংশন থাকে, সাব প্রোগ্রাম হচ্ছে যদি আমাদের আরো কোনো ফাংশন থাকে। আমাদের এখানে তো আর কোনো ফাংশন নাই, তাই না? আমাদের এখানে একটাই ফাংশন আছে, মেইন ফাংশন। ওকে, তো ফাংশন আমরা একদম লাস্টে দেখবো, এই চ্যাপ্টারের একদম লাস্টের টপিক ফাংশন। আচ্ছা, তো দেখো এখানে আমাদের বলছে যে সি প্রোগ্রামিং এর ডেটা টাইপ। হ্যাঁ, ডেটা টাইপ কি কি, ওই যে বলতেছিলাম যে ইন্টিজার, ফ্লোটিং, ক্যারেক্টার। তো ডেটা টাইপ হচ্ছে মৌলিক বা ফান্ডামেন্টাল ডেটা টাইপ গুলো কি কি? একটা হচ্ছে ইন্টিজার, এটাকে আমরা ইন্ট দিয়ে লিখি, হ্যাঁ। আর একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, এটাকে আমরা ফ্লোট দিয়ে লিখি, ফ্লোট। আর এটা হচ্ছে ক্যারেক্টারকে আমরা কি দিয়ে লিখি বলতো? CHAR, ক্যারেক্টার, চার বা কার। ঠিক আছে, ফ্লোটকে তো আমরা ফ্লোট দিয়ে লিখি, ডাবলকে আমরা লিখি হচ্ছে ডাবল দিয়ে, হ্যাঁ। লং ডাবলকে আমরা লং ডাবলই লিখি, ঠিক আছে, লং ডাবলকে আমরা লং ডাবলই লিখি। ওকে, তো এরকম আর কি, যেমন সাইন্ড টাইপ, নর্মাল এটা সাইন্ড। আনসাইন্ড কে আমরা আনসাইন্ড লিখি, আনসাইন্ড ইন্ট, ঠিক আছে। শর্ট ইন্ট কে আমরা শর্ট ইন্ট লিখি, লং ইন্ট কে আমরা লং ইন্ট লিখি। হ্যাঁ, আইডিয়া হচ্ছে যে ডেটা টাইপ এক একটা ডেটা টাইপের ভিতর এক এক রকম আমরা ডেটা রাখতে পারি। তুমি যদি এখন এবিসিডি রাখতে চাও, এবিসিডি তো তুমি ইন্টিজার রাখতে পারো না, ইন্টিজার তো সংখ্যা। তুমি যদি ইন্টিজারের মধ্যে এবিসিডি রাখো তাহলে কি ওগুলার আস্কি ভ্যালুগুলো স্টোর হবে। মানে তুমি লিখলা যে একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিলা, ভ্যারিয়েবলটার নাম হচ্ছে এন। হ্যাঁ, একটা ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবলটার নাম হচ্ছে এন। এটার ভিতর তুমি এ রাখলা, এ সিঙ্গেল কোট মানে ক্যারেক্টার। আমি তোমাদেরকে একটু আগে দেখাইছিলাম যে ডাবল কোট মানে স্ট্রিং, অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং। আর সিঙ্গেল কোট মানে হচ্ছে ক্যারেক্টার, সিঙ্গেল কোট একটা মানে ক্যারেক্টার। তো এ যদি তুমি একটা ইন্টিজারের ভিতর রাখতে চাও তাহলে এটার ভিতর আসলে আস্কি ভ্যালুটা থাকবে, বুঝছো? এটার ভিতর আস্কি ভ্যালুটা থাকবে 97। বাট তুমি যদি একটা ক্যারেক্টারের ভিতর রাখো তাহলে ওইটাই থাকবে, বুঝছো? একটা ক্যারেক্টার সি নামে একটা ক্যারেক্টারের ভিতর তুমি এ রাখলে, হ্যাঁ, তাহলে ওইটাই থাকবে। ঠিক আছে, সো ক্যারেক্টারের সাইজ হচ্ছে 1 বাইট বা 8 বিট। হ্যাঁ, ক্যারেক্টারের সাইজ হচ্ছে 1 বাইট। ঠিক আছে, দুইটাই সাইন্ড আনসাইন্ড দুইটার জন্যই। ফ্লোটের সাইজ হচ্ছে 4 বাইট। হ্যাঁ, 4 বাইট। ডাবলের সাইজ হচ্ছে 8 বাইট। হ্যাঁ, ডাবলের সাইজ হচ্ছে 8 বাইট। লং ডাবলের সাইজ হচ্ছে 8 এর বড়, মোস্ট প্রবাবলি 16 বাইট। ঠিক আছে, আচ্ছা, নট শিওর অ্যাবাউট দ্যাট। ইন্টিজারের সাইজও কিন্তু 4 বাইট, যদিও অনেক জায়গায় দেখবে 2 বাইট লেখা, বাট মডার্ন আমাদের যে কম্পিউটার গুলো 64 বিট অপারেটিং সিস্টেম, তাই না? 64 বিট অপারেটিং সিস্টেমে ইন্টিজার গুলা 64 বিট হয়। আমরা 64 বিট অপারেটিং সিস্টেম ইউজ করি না, তুমি দেখবা উইন্ডোজ যাই ইউজ করো 64 বিট ইউজ করো। সো ইন্টিজার গুলো হবে তোমার 4 বাইট করে। হ্যাঁ, 64 বিটে কত? 4 বাইট হয় না, 4 একটা 32, সরি কি বলতেছে, 32 বিট। ঠিক আছে, 32 বিট আমাদের সিস্টেম, 32 বিট, সরি। হ্যাঁ, যাই হোক, তো 4 বাইট হয়। ওই যে তোমাদের বলতেছিলাম যে অ্যাডার বা রেজিস্টার 32 বিটের হয় আর কি আমাদের
যে সিস্টেম বা যে কম্পিউটার গুলো ইউজ করি, যে প্রসেসর গুলো ইউজ করি। 4 বাইট, আনসাইন্ড ও 4 বাইট, শর্ট ইন্ট হচ্ছে মনে হয় 2 বাইট, শর্ট মানে ছোট 2 বাইট, আর লং ইন্ট হচ্ছে 8 বাইট, বড় আর কি, এরকম আর কি, বুঝছো সাইজ গুলা। ঠিক আছে, সাইন্ড আর আনসাইন্ড এর ব্যাপার হচ্ছে যে আমরা পড়ছিলাম যে সাইন্ড যদি নেই তাহলে এটা কি হবে, নেগেটিভ নাম্বার হইলে সে কিভাবে স্টোর করবে, টুস কমপ্লিমেন্টে। সাইন্ড মানে হচ্ছে নেগেটিভ নাম্বার হইলে সে টুস কমপ্লিমেন্টে স্টোর করবে, আর আর পজিটিভ নাম্বার হলে নরমালি স্টোর করবে। আনসাইন্ড মানে হচ্ছে এখানে কোনো সাইনের কোনো ব্যাপার নেই, কোনো সাইন, ওই যে সাইন বিট ছিল না, সাইন বিট আর বাকিগুলো ভ্যালু বিট, একদম লেফট মোস্ট সাইন বিট, বাকিগুলো ভ্যালু বিট। আনসাইন্ডের ক্ষেত্রে কোনো সাইন বিটের কোনো কাজ নাই, সবই আনসাইন, সবই পজিটিভ বা এরকম। ঠিক আছে, আচ্ছা শর্ট আনসাইন্ডও হয়, আনসাইন্ড শর্ট, আনসাইন্ড লং, এটাও হয় আর কি, বুঝছো, এগুলো আরো অনেক কিছু করা যায়। ঠিক আছে, এই আর কি। তো এগুলো হচ্ছে মৌলিক আর কি, বেসিক যে ডাটা টাইপ গুলো আমরা ইউজ করি। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ মানে হচ্ছে, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ মানে হচ্ছে অনেক সময় আমরা, হ্যাঁ এটা হচ্ছে স্ট্রাকচার, হ্যাঁ স্ট্রাকচার, স্ট্রাক্ট বলতে একটা জিনিস আছে, স্ট্রাকচার, বা ইউনিয়ন বলতে একটা জিনিস আছে সিতে, হ্যাঁ, বা আমরা সি প্লাস প্লাসে দেখবো ক্লাস বলতে একটা জিনিস আছে সি প্লাস প্লাসে। ক্লাসটা হচ্ছে সি প্লাস প্লাসের, এটা অবশ্য লেখা উচিত হয় নাই, ক্লাস হচ্ছে সি প্লাস প্লাসের। যাই হোক, তো ওই যে বলতেছিলাম যে আমরা অবজেক্টের কথা বলতেছিলাম না, দেখো তো অবজেক্ট, যে বিল্ডিং একটা অবজেক্ট, গাড়ি একটা অবজেক্ট। তো এরকম দেখো একটা গাড়ির মধ্যে তোমার কি থাকবে, যে একটা গাড়ির কয়টা চাকা, তার মানে গাড়ির মধ্যে একটা ভ্যারিয়েবল তোমার দরকার না, যে নাম্বার অফ হুইলস। নাম্বার অফ হুইলস যদি 2 হয় তার মানে ওটা একটা মোটর সাইকেল। নাম্বার অফ হুইলস যদি 3 হয় তার মানে ওটা একটা রিক্সা বা সিএনজি। নাম্বার অফ হুইলস যদি 4 হয় তার মানে ওটা গাড়ি বা বাস, রাইট? সো নাম্বার অফ হুইলস নামে তোমার একটা ভ্যারিয়েবল দরকার। আবার একটা গাড়ির আরো কিছু ভ্যারিয়েবল দরকার, যে ড্রাইভার কোন পাশে বসে, ডানে না বামে, বা সামনে না পিছনে, হোয়াট এভার। বা একটা গাড়ির মনে করো যে ইনসাইড এসি আছে কি নাই, বা একটা গাড়ির মনে করো যে টপ স্পিড কত, হ্যাঁ টপ স্পিড কত, বা একটা গাড়ির মনে করো যে অ্যাক্সিলারেশন কত, এরকম। সো একটা গাড়ি মানে গাড়ি যে অবজেক্টটা, গাড়ির যে কনসেপ্ট, এটার আন্ডারে আমাদের অনেকগুলো ভ্যারিয়েবল চলে আসলো না। শুধু একটা ভ্যারিয়েবল দিয়ে কি আমরা গাড়ি ডিফাইন করতে পারতেছি? শুধুমাত্র নাম্বার অফ চাকা, শুধুমাত্র টপ স্পিড দিয়ে গাড়ি হচ্ছে না, অনেকগুলো ইনফরমেশন মিলে একটা গাড়ি, বা একটা মানুষের কথা চিন্তা করো, অনেকগুলো ইনফরমেশন মিলে একটা মানুষ। সো ইউজার ডিফাইন্ড ডেটাবেস, যে স্ট্রাকচার ইউনিয়ন, এগুলো দিয়ে আমরা অনেকগুলো ইনফরমেশন একসাথে করে নিয়ে আসতে পারি। হ্যাঁ, একটা স্ট্রাকচার, এটা আমাদের সিলেবাসে নেই বাই দ্য ওয়ে, স্ট্রাকচার, একটা স্ট্রাকচার দিয়ে বা ইউনিয়ন দিয়ে আমরা অনেকগুলো ইনফরমেশন একসাথে করে নিয়ে আসতে পারি, বুঝছো? তো এগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ডিরাইভড ডেটা টাইপ হচ্ছে এখান থেকেই আসে। ঠিক আছে, ডিরাইভড ডেটা টাইপ হচ্ছে এখান থেকেই আসে। হ্যাঁ, একই রকম জিনিস, ইউজার ডিফাইন্ড, ডিরাইভড। ঠিক আছে, এগুলো থেকে আসে, যে আমরা সাইন্ড, সাইন্ড থেকে আনসাইন্ডে গেলাম, বা সাইন্ড এগুলো দিয়ে, ইয়ার ডিরাইভ একই জিনিস, এটা আসলে অত ডিফারেন্স নাই, বা এগুলো তো লাগবে না। মেইনলি আরেকটা জিনিস লাগবে, মৌলিক ডেটা টাইপ 3টা লাগবে, আর আরেকটা জিনিস লাগবে, এগুলো নাই, স্ট্রাকচার ইউনিয়ন নেই, ফাঁকা ডাটা টাইপটা লাগবে, এটা হচ্ছে ভয়েড। ভয়েড নামে একটা ডেটা আছে, ভয়েড, ভয়েড নামে একটা ডেটা টাইপ আছে। ভয়েড মানে এটা কোনো টাইপই না, ভয়েড মানে এটা কোনো টাইপই না। ভয়েড জিনিসটা ইউজ করা হয়েছে কেন, এটা হচ্ছে একটু ফ্লেক্সিবিলিটি ইউজ করার জন্য, ফ্লেক্সিবিলিটি। কারণ তুমি যখন কোনো একটা ফাংশন লিখে দিবা, হ্যাঁ ওই ফাংশনটা মনে করো ইনপুট নিতে পারে শুধু ইন্টিজার, আউটপুট দিবে শুধু ইন্টিজার। তাহলে দেখো তুমি ওই ফাংশনটা দিয়ে কি কখনো ফ্লোটিং পয়েন্টের কাজ করে নিতে পারবা? ফ্লোটিং পয়েন্টের পারবা না। ক্যারেক্টারের কোনো কাজ করতে পারবা না। ডাবলের কোনো কাজ করতে পারবা না। কিন্তু সামহাও যদি ফ্লেক্সিবিলিটির জন্য আমরা ভয়েড নেই, তাহলে আমরা কি করব, ফ্লোটিং পয়েন্টটাকে ভয়েডে কনভার্ট করে তারপর দিব সবাইকে। ইন্টিজার হলে ভয়েডে কনভার্ট করে দিব, ক্যারেক্টার হলে ভয়েডে কনভার্ট করে দিব, তারপর আবার যখন আউটপুট পাবো সেটাকে আবার ফ্লোটিং এ কনভার্ট করে দিব। আউটপুট যখন পাবো সেটা কনভার্ট করা যায় ডেটা টাইপ, বুঝছো? এটাকে বলে টাইপ কাস্ট, টাইপ কাস্ট। ঠিক আছে, এক ডেটা টাইপ থেকে আরেক ডেটা টাইপে কনভার্ট করাকে বলে টাইপ কাস্ট। ঠিক আছে, যাই হোক, এটা নিয়ে ডিটেলসে গেলাম না। তো এই হচ্ছে আইডিয়া, যে ভয়েড নামে একটা ডেটা টাইপ আছে। তো মেইনলি 4টা মাথায় রাখবে, একটা হচ্ছে ইন্ট, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, ভয়েড, এই মেইন বা 5টা আর কি, এই মেইনলি আর কি বলে। হ্যাঁ, আচ্ছা তারপর দেখো আমাদের সি প্রোগ্রামিং এর সাইজ গুলো দেওয়া আছে, যে ক্যারেক্টার হচ্ছে 8 বিট বা 1 বাইট, ইন্টিজার হচ্ছে 2 বাইট। দেখছো এক এক জায়গায় এরকম, বাট ইন্টিজার অ্যাকচুয়ালি 4 বাইট হয়। হ্যাঁ, এখনকার কম্পিউটার গুলোতে 32 বিট হয়। শর্ট ইন, লং বিট এগুলো সব দেওয়া আছে। তো এখানে আমরা দেখি আমাদের কিছু কোয়েশ্চেন, যে ফ্লো চার্টে ও সিম্বল দিয়ে কি বোঝায়। হ্যাঁ, ফ্লো চার্টে ও সিম্বল দিয়ে কি বোঝায়, হ্যাঁ এটা আমরা দেখি নাই, বাট ফ্লো চার্টে ও সিম্বল দিয়ে হচ্ছে বোঝায় সংযোগ। সংযোগ, যে অনেক সময় ফ্লো চার্ট এরকম থাকতে পারে যে তুমি এখানে একটা ডিসিশন নিছো, ডিসিশনটা ইয়েস হইলে তুমি একটা কাজ করবা, ডিসিশনটা নো হইলে তুমি একটা কাজ করবা, তারপর হয়তো তুমি একটা আউটপুট দিবা, হোয়াট এভার। হ্যাঁ, ইয়েস হইলে হয়তো আউটপুট দিবা না। দুই জায়গা থেকেই তুমি হয়তো এখানে আসবা, এখান থেকে তুমি হয়তো কথার কথা ইন্ডে যাবা। ইন্ডে যাইতে পারো কোনো কথা না, বাট অন্য জায়গায় যাবা। বাট দেখো এখানে আমাদের একটা সংযোগ দরকার, যে এই রাস্তায় আসলেও আমি এখানে আসতে চাই, এই রাস্তায় আসলো, তার মানে এটা একটা 3 রাস্তার মোড়।
তো ফ্লোচার্টে এরকম যদি 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়, 5 রাস্তার মোড় হয়, হ্যাঁ মানে এরকম মাল্টিপ্লাগের মতো কাজ করতে হলে সেটা হচ্ছে আমরা সংযোগে গোল চিহ্নটা দিয়ে করি। এটার ভিতর কিছু লেখা থাকবে না, এটা জাস্ট একটা গোল চিহ্ন, এটার ভিতর কিছুই লেখা থাকবে না। যেমন এখানে হয়তো লেখা থাকতে পারে যে মানে এ কি বি এর চেয়ে বড় কিনা, মানে শুরুতে হয়তো আমরা ইনপুট নিছি এ আর বি, হ্যাঁ শুরুতে আমরা এ আর বি ইনপুট নিছি হয়তো, বুঝছো? একটু সংক্ষেপে লিখলাম যে এ আর বি আমরা ইনপুট নিছি, কথার কথা। তো আমি মনে করো আমি দিছি আর কি, এ হচ্ছে আমি 5 দিছি আর বি হচ্ছে আমি 2 দিছি, কথার কথা, কিবোর্ড দিয়ে ইনপুট দিছি আর কি। তো এ কি বি এর চেয়ে বড় কিনা, যদি বড় হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা বলবো যে এখানে কি করব, আমরা এখানে হচ্ছে আমরা মনে করো কিছু একটা করব যে a equals to 5 করব বা কিছু একটা করব। এখানে যদি বি এর চেয়ে বড় হয় বি equals to 5 করব, হ্যাঁ তারপর আমরা এখানে হয়তো আউটপুট বি দিব। ওকে, এরকম আর কি, মানে এখানে আসলে কোনো লজিক কাজ করলো না, কি করলাম, বাট একটা প্রোগ্রাম যদি দেখাই ভালো করেই দেখাই, ঠিক আছে? যে মনে করো আমরা দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা বের করতে চাই, বুঝছো? দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা বের করতে চাই, হ্যাঁ। তো তাইলে আমরা এরকম একটা প্রোগ্রাম লিখতে পারি, দেখো যে এভাবে লেখা যায় না, যে এখানে আমাদের একটা আউটপুট থাকবে, একটা আউটপুট বানায় ফেললাম, এটার প্রসেস নেই, এটাকে আউটপুট বানায় ফেললাম, আউটপুট এরকম বাঁকা করে সামান্তরিক দেওয়া মানে আউটপুট, এটা একটা আউটপুট বানায় ফেললাম, এটা হচ্ছে ইয়েস, এটা হচ্ছে নো। তাহলে দেখো এ কি বি এর চেয়ে বড়, এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে আমরা আউটপুট দিব কি, আউটপুট দিব এ। আর যদি বি এর চেয়ে বড় হয় তাহলে আমরা আউটপুট দিব হচ্ছে বি। মানে বুঝতে পারছো, আমরা বড় সংখ্যাটা আউটপুট দিব, এটা মনে করো আমাদের প্রোগ্রাম এটুকুই, যে দুইটা সংখ্যার মধ্যে আমি বড় সংখ্যাটা আউটপুট দিব, বুঝছো? দুইটা সংখ্যার মধ্যে আমি বড় সংখ্যার আউটপুট দিব, এটাই আমার প্রোগ্রাম হইতে পারে। আবার দেখো এই প্রোগ্রামটা আমরা এভাবেও লিখতে পারি, দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা আউটপুট দেওয়ার জন্য আমরা মনে করি স্টার্ট করলাম, এখানে স্টার্টটা দেখাই নেই ওখানে, বাট স্টার্ট থাকবে তাই না, স্টার্ট করলাম, স্টার্ট হবে ডিবের মতো, তারপর আমি একটা ইনপুট নিব, ইনপুট নিলাম এ বি দুইটা সংখ্যা, তারপর আমি ডিসিশন নিলাম যে এ কি বি এর চেয়ে বড়। তো যদি এ বি এর চেয়ে বড় হয় তাহলে আসলে আমার কিছু করার নাই, বাট যদি এ বি এর চেয়ে বড় না হয়, হ্যাঁ যদি নো হয়, খেয়াল করো, যদি নো হয় তাহলে আমি একটা কাজ করতে পারি, যে আমি এ যদি বি এর চেয়ে বড় না হয় তার মানে কি বি বড়, তাই না? তাহলে এর ভিতরে আমি বি এর ভ্যালুটা নিয়ে আসলাম, ঠিক আছে? এর ভিতরে আমি বি এর ভ্যালুটা নিয়ে আসলাম, হ্যাঁ এর ভিতর বি এর ভ্যালুটা নিয়ে আসলাম। আর ইয়েস হইলে কিন্তু আমার কিছু করার নাই, বুঝছো? ইয়েস হইলে আমার কিছু করা লাগবে না। তো দুই জায়গা থেকে আমি হচ্ছে এখানে গেলাম, এখানে গেলে যে আমি আউটপুট দিলাম হচ্ছে এ, এখান থেকে আমি এখানে যাব। তাহলে দেখো এখানে আমার একটা সংযোগ লাগবে, বুঝছো? এখানে আমার একটা সংযোগ লাগবে, যে আমি এখান থেকে এখানে যাব, এখান থেকে এখানে যাব, তারপর আমি ইন্ট দেব। তাহলে এখানে কি করলাম আমরা, এখানে হচ্ছে যে 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 এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে তার কোনো কিছুই নাই, এ বড়। আর এ যদি বি এর চেয়ে বড় না হয় তাহলে বি এর ভ্যালুটা এতে নিয়ে আসলাম, তাহলে কি এখন এ বড়, মানে এর মধ্যে আমি বড় ভ্যালুটা স্টোর করলাম সামহাও। এ নিজে যদি বড় হয় তাহলে তো হইলে, আর এ যদি ছোট হয় বি বড় হয় তাহলে বি এর ভ্যালুটা এতে নিয়ে আসলাম, ঠিক আছে? এরকম, তারপর লাস্টে আমি এ আউটপুট দিয়ে দিলাম। এটাও হইতে পারে ফ্লোচার্ট, দুইটা একই কাজ করবে তাই না? এটা স্টার্ট দিতে হবে, দেবে তোমরা আবার এটা মিস করো না, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমাদের আইডিয়া। ওকে, আচ্ছা তারপর দেখো প্রতীকটি, যে এটা এই প্রতীকটা কি ডিসিশন না সিদ্ধান্ত, ডায়মন্ড শেপের এই প্রতীকটা হচ্ছে ডিসিশন বা সিদ্ধান্ত নিতে কাজ করে, হ্যাঁ। আচ্ছা সুডোকোড কখন করা হয়, প্রোগ্রাম কোডিং এর পূর্বে না পরে? প্রোগ্রাম কোডিং এর আগে, তাই না? এটা আমাদের ডিজাইন পার্ট, ডিজাইন পার্টে আমরা অ্যালগরিদম, ফ্লোচার্ট, এরপর সুডোকোড নিয়ে কাজ করি। ওকে ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের প্রথম লেকচারের কাজ। তোমাদের সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে করার জন্য ক্লাসটা। তো তাহলে একটু চিন্তা করে দেখো যে আমরা প্রথম লেকচারে কি কি বললাম, খুব বেসিক জিনিস পড়লাম, সি তে কি আছে কি নাই এই সেই, হ্যাঁ আমরা কিন্তু ভিতরে যাইনি, সি এর ভিতর যে ইফ এলস, হ্যাঁ বা ফর লুপ, এগুলোর ভিতরে আমরা যাব। ওকে, এগুলোর ভিতরে আমরা পরে যাবো। তো আজকে আমরা একদম বেসিক জিনিস দেখলাম। ওকে, আচ্ছা সো এটাই আর কি। তাহলে উইথ দ্যাট আমরা আজকের লেকচার এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ বাসায় খেয়াল নাও, আব্বু আম্মুর যত্ন নাও। আবার তোমাদের সাথে পরের লেকচার দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।